আচ্ছা, পেজে অ্যাকচুয়ালি অনেকগুলো মেসেজ আসছে লাইভের ব্যাপারে। তো আমি চাচ্ছি আহ, আগে সেগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। আহ, আমাদের ভিউয়ার সংখ্যা বাড়ুক, তারপর আমি কথা বলবো। আমি প্রথমেই দুঃখিত যে আসলে টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে আমাদের লাইভটি করতে দেরি হয়েছে। আহ, শুধুমাত্র দেরি বললে ভুল হবে, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছি আমরা। মাঝে একবার লাইভে আসছিলাম, আসার পরে আবার টেকনিক্যাল ইস্যু দেখা দেওয়ার কারণে লাইভ থেকে বের হওয়া লাগছে। আহ, তারপর আবার কানেক্ট করা লাগছে আর কি। সো আসলে টেকনিক্যাল ইস্যুর উপরে তো কিছু করার থাকে না। আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে এটা অন্তত বুঝি আর কি। আমাদের ভিউয়ার বাড়লে আমরা আমাদের কন্টিনিউ করব। অ্যাকচুয়ালি আমাদের লাইফের সাউন্ডের ইস্যুটা আসলে সলভ করা পসিবল হচ্ছে না। কারণ আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আমরা যখন আমাদের পেজটা পরিচালনা করি, এটাতে আমরা বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন অ্যাড করি আমাদের সেফটির জন্য। বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন অ্যাড করি। যেমনটা আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন, আসলে কিন্তু আমার ভয়েস এটা না। আমার ভয়েসটা এমন না। তো সেক্ষেত্রে আমার এটার জন্য আলাদা একটা ইন্টিগ্রেশন অ্যাড করতে হয়েছে। তো আই হোপ আপনারা যদি মোবাইলের ভলিউমটা বাড়ায় দেন, অথবা বেটার হয় যদি হেডফোন ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন আর কি, ক্লিয়ার শুনতে পারবেন। জি জি, আসলে সাউন্ড কোয়ালিটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আম, আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, আসলে আমাদের তেমন কোনো টপিক নিয়ে, কোনো স্পেসিফিক টপিক নিয়ে আমরা আজকে আলাপ করতে আসিনি। আমার পেজের থেকে আসলে এটা আমার প্রথম লাইভ। এর আগে আমরা লাইভ করছি 2017 সালে, শেষ যে লাইভটা করছিলাম। তো এটাকে প্রথম লাইভ বলা যায়, হয়তো বা আমাদের ইমপ্রুভমেন্টের পরে প্রথম লাইভ এটা। কমেন্ট, সাউন্ড প্রবলেম। ওয়েল, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, আশা করি আমার যোদ্ধারা সবাই ভালো আছেন, সহকর্মীরা সবাই ভালো আছেন। আহ, আপনাদের বেশ কিছু প্রিভিয়াসে আমরা শুনতে পারছি আপনাদের লাইন ক্রু লেভেল 1 যারা আছেন, তাদের যে বেতন বোনাসের যে বিষয়টা, সেটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তো কাইন্ডলি আমি চাবো যে যারা লেভেল ক্রু আমার লাইভটা দেখতেছেন, তারা একটু
কমেন্ট করে জানাবেন কোন পিবিএস থেকে কমেন্ট করতেছেন এবং আপনাদের ওইখানে বেতনের প্রবলেম হচ্ছে কিনা, বোনাসের যে বিষয়টা আর কি, বোনাসের প্রবলেমটা হচ্ছে কিনা, পিবিএস কিভাবে আপনাকে বোনাস দিচ্ছে। আর যদি কারো স্পেসিফিক কোনো ব্যাপার নিয়ে জানার থাকে বা আমাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস সম্পর্কে আসলে সবারই মোটামুটি একটা কিউরিয়াসিটি কাজ করে। আমরা আমাদের বিভিন্ন পোস্টের কমেন্টে এবং আমাদের মেসেঞ্জারে বিভিন্ন ধরনের মেসেজ পাই, যেগুলোতে আপনারা আমাদের সম্পর্কে জানতে চান, আমাদের বিভিন্ন ব্যাপার সম্পর্কে জানতে চান। তো সেক্ষেত্রে বেটার যে আমরা একজন একজন করে না জানিয়ে যদি আমরা লাইভে এসে সবার সবার সামনে ব্যাপারটা মানে উন্মোচন করি বা বলি, তাহলে সেক্ষেত্রে হয়তো বা সবাই আমাদের সম্পর্কে জানতে পারবেন। কুমিল্লা তিন ঈদেই বোনাস পাইছি। প্রথম ঈদে 4,800 বা কম বেশি, দ্বিতীয় ঈদে 12,500, তৃতীয় ঈদে 12,500 দেখলাম। আচ্ছা, 4,500 যে 800 যে ব্যাপারটা, সেটা মনে হয় আপনি মানে ঈদের কিছুদিন আগে জয়েন করছিলেন, এই জন্য হয়তো বা হতে পারে 4,800, কিন্তু স্বাভাবিকভাবে আপনি 12,500 টাকা করে পাবেন। রাজশাহী পাবলিশ 12,500। আচ্ছা, ধন্যবাদ কমেন্ট করার জন্য অরণ্য সবুজ, এল এম মামুন, আপনাদেরকে থ্যাংক ইউ। বিভিন্ন পিপিএস থেকে আমি মেসেজ পাইছি। আমার ইনফো অ্যান্ড রিসার্চ টিম যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ দিব যে তারা আসলে খুব বেটার কাজ করতেছে আপনাদের জন্য। সবাইকে সবার ইনফরমেশনগুলো কালেক্ট করতেছে, প্রত্যেকটা পিবিএসের সাথে কানেক্ট সম্পর্ক বজায় রাখতেছে। আমি তাদেরকে ধন্যবাদ দিব এই কারণে, যাদের কারণে আপনারা আপডেট নিউজ পান। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক বোনাস দিচ্ছে না, আমাদের চুক্তিতে নাকি 2টি বোনাস উল্লেখ ছিল। প্রশ্ন হলো, আমরা চুক্তিভিত্তিক বলে আমাদের কি ঈদ হবে না? আচ্ছা, আপনাদের এখানে যেটা উল্লেখ ছিল সেটা আমার জানা মতো আমার কাছে পেপারস আছে, আপনাদের চুক্তির যে কাগজ আছে সেটাও আছে আমার কাছে। তো সেখানে আমরা দেখতে পারছি যে আপনাদের এখানে যেটা হয়, লেখা আছে, উল্লেখ আছে যে 10%-এর বিষয়টা উল্লেখ আছে, যে আপনারা 10% পাবেন ইসের আপনার পহেলা বৈশাখের ভাতাটা পাবেন 10%, আর অন্যান্য ঈদে 50% করে পাবেন আপনি বোনাস। তো সেক্ষেত্রে যদি 25,000 টাকা আপনার বেতন হয়, আপনি 12,500 টাকা অবভিয়াসলি পাবেন। আচ্ছা, অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে তাদের সবাইকে চাকরিচ্যুত করেছে, এদের নিয়ে একটা সংবাদ সম্মেলন করার অনুরোধ রইল। আসলে চাকরিচ্যুত যাদের করা হয়েছে বা সংবাদ সম্মেলনের যে বিষয়টা, আসলে আমরা অত এক্সট্রিম লেভেলে এখনও পৌঁছাইনি। আমাদের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। আমরা আসলে আন্দোলনমুখী না, আমাদের যে বিষয়গুলো, আমরা আন্দোলনমুখী না কখনোই। আমরা শুধুমাত্র আমাদের অন্যায় অবিচার যেটা আছে সেটা আমরা সেটা নিয়ে আমরা কথা বলতেছি বা সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি আর কি।
এখানে আপনারা বিভিন্ন অন্যান্য পিবিএসগুলোতে রিভিউ করলে দেখতে পারবেন যে তারা 12,500 টাকা করে বেশিরভাগ দিচ্ছে। তো যদি অন্যান্য পিবিএস 12,500 টাকা করে দিয়ে থাকে তাহলে কেন আপনাদেরকে 12,500 টাকা দিচ্ছে না? আসলে ব্যাপারটা আমার বোধগম্য না। এখানে সবারই সমানভাবে পাওয়ার কথা। আর চুক্তি তো সবার সারা বাংলাদেশে আরবি নির্দেশনা অনুযায়ী যেটা হয়েছে সেটা হচ্ছে 10% বৈশাখী ভাতা এবং 50% দুইটাই ঈদে বোনাস পাওয়ার কথা। কাগজে এভাবে উল্লেখ আছে চুক্তিতে আর কি। তো সেক্ষেত্রে আপনার এটার বিষয়ে প্রবলেম হওয়ার কথা না, বা দ্বিমত কেন থাকবে? আর কেউ তো আসলে নিজের টাকা দিচ্ছে না, এটা পিবিএস ভিত্তিক আপনার যে প্রাপ্যটা সেটা আপনাকে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এটা নিয়ে তো ইস্যু হওয়ার কথা না। কিন্তু তারা কেন করতেছে, ইস্যু কেন বানাচ্ছে, আমি সেটাই বুঝতেছি না। সেটা আমাদের বোধগম্য না। ব্যাপারটা যদি খুব বেশি এক্সট্রিম লেভেলে যায় হয়তো বা আমরা আমাদের দিক থেকে ব্যবস্থা নিব আর কি, কারণ এটা তো আসলে উচিত না। তারা যেটা করতেছে এটা কোনোভাবেই উচিত না, মানার মতো না আর কি। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমার এখানে হ্যাভিং ট্রাবল প্লেইং ভিডিও দিস ভিডিও লেখাটা আসতেছে। তো অ্যাকচুয়ালি আমি কনফার্ম না যে আমার ভিডিওটা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা বা কথাটা আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সেটা একটু কাইন্ডলি একজন কমেন্ট করে জানাবেন। কুড়িলাল প্রবিশ্যে জনবল সংকট, লাইন টুলস নেই বললেই চলে, গাড়িগুলোর বেহাল দশা। কুড়িলাল প্রবিশের যে বিষয়টা, এটা আসলে শুধুমাত্র আপনার পিবিএস এর না, এটা বাংলাদেশের 80টা পিবিএস এরই চিত্র এমন যে কোনো প্রবিশেই সঠিক লোকবল নেই। আমরা মাঝে এটা নিয়ে লিখেছিলাম। কিন্তু এদিকে কাজের চাপ ঠিকই আরবি বাড়ায়া যাচ্ছে, একের পর এক কাজের চাপ বাড়াচ্ছে। গাড়িগুলোর যে বেহাল দশা, আমরা মাঝে বেশ কিছু ভিডিও ক্লিপ পাইছি। আমরা আসলে সব কিছু নিয়ে আসলে কভার আপ করতে পারি না। আপনারা যেমন চাকরি করেন আমিও আসলে তেমনই চাকরি করি। অনেকে মনে করেন যে আমি হয়তো বা চাকরিচ্যুত কেউ। তো আমি আসলে চাকরিচ্যুত কেউ না। যার কারণে আমার সারাদিন অফিস করতে হয়। অফিস করে এসে তারপর আপনাদের নিয়ে কাজ করতে হয়। তো অনেক সময় হয়তো বা বেশ কিছু বিষয় থাকে যেগুলো আমরা সামনে আনতে পারি না। বেশ কিছু বিষয় থাকে যেগুলো আমরা আমাদের কি বলবো, রাষ্ট্রের কথা ভেবে বা অনেক কিছু বিবেচনা করে সেগুলো সামনে আনা পসিবল হয় না। তবে আমাদের কাছে প্রচুর পরিমাণে তথ্য আসে। আর সারাদিন তো আসলে কারোরই অ্যাক্টিভ থাকার সুযোগ হয় না। আমাদের আউটসাইডের কিছু টিম আছে, যেমন আপনার জার্নাল টিম। অবশ্যই আমাদের পল্লী বিদ্যুতের কেউ সাংবাদিক নেই। তো সেক্ষেত্রে আমার বাইরে থেকে আমার পরিচিতদের মধ্য থেকে জার্নাল টিম তৈরি করা লাগছে। আমার রুলস অ্যান্ড ল টিম যেটা আছে সেটা তৈরি করা লাগছে। তাদের কারোর পেজে অ্যাক্সেস দেওয়া নেই। তারা জাস্ট আমাদের নিজস্ব সার্ভারে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকে, সহযোগিতা করে থাকে আর কি। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত থেকে কাজ করার জন্য। পিবিএস সিস্টেমটাকে নিয়ে কি কিছু করা যাবে না? হ্যাঁ, অ্যাকচুয়ালি যাবে। আহ, আমরা আসলে মূলত যে প্রবলেমটা ফেস করতেছি, আমি আমার 5 বছরের অভিজ্ঞতার থেকে যদি আপনাদের সাথে শেয়ার করি, বিষয়টা দাঁড়ায় এমন যে আমরা নিজেরাই নিজেদের সহযোগিতা করি না। আমরা নিজেরাই নিজেদের জন্য কাজ করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যেমনটা আমি বিভিন্ন পিবিএসে নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরির জন্য কাজ করছি। আহ, তাদের বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে তারা যতদিন পর্যন্ত সুবিধা পায় ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকে। কিন্তু একটা সময় যখন তাদের সুবিধা ফুরায় যায়, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়ে যায়, তখন আর তারা আমাদের সাথে একত্রিত থাকে না। এমনকি তাদেরকে আমরা কোনোভাবেই অ্যাক্সেস করতে পারি না, তাদের সাথে যোগাযোগ রাখা যায় না, তারা আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ রাখে না।
আর যেসব পিবিএসে আমাদের নিজস্ব কমিউনিটি তৈরি হয়, আমরা অবশ্যই কখনো আন্দোলনকে সমর্থন করি না। আমরা কথা বলে বা সমঝোতার মাধ্যমে অন্যায়গুলো তুলে ধরে আমাদের দাবিগুলো চাই, আমাদের যে প্রাপ্যটা। আমরা কোনো অন্যায় দাবি নিয়ে সামনে আসতেছি না, আমরা কোনো অন্যায় দাবি নিয়ে কাজ করতেছি না, শুধুমাত্র অন্যায়গুলো তুলে ধরতেছি যেগুলো উচিত না। একটা কর্মীকে 24 ঘন্টা কাজ করানো এটা কোনোভাবেই উচিত না। আপনি যদি দেখেন যে আহ, আপনি আসলে পল্লী বিদ্যুতে কেন আসছেন বা একটা মানুষ চাকরি কেন করে, অবশ্যই তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি তৈরি করার জন্য, ফাইন্যান্সিয়াল জায়গাটা শক্ত করার জন্য চাকরি করে। তো যদি সেটাই হয়ে থাকে, আপনি তো আপনার সর্বস্ব দিতে আসেন নাই। পল্লী বিদ্যুতে কেউই আসে নাই তার সর্বস্ব বিলায় দেওয়ার জন্য। কিন্তু পল্লী বিদ্যুতের বিষয়টা এমন হয়ে গেছে, একের পর এক আপনার প্রোগ্রাম আসতেছে, আলোর ফেরিওয়ালা আসতেছে, আলোর গেরিলা আসতেছে, কিন্তু এগুলোর জন্য আলাদাভাবে লোক নেওয়া হচ্ছে না। তো যদি এভাবে নাই নেওয়া হয়, আপনারা কেন করতেছেন? আমার কথা হচ্ছে এটা যে আপনারা কেন করতেছেন। আমি বুঝতেছি যে হ্যাঁ, মানুষের সেবা করতেছেন, কিন্তু আমি এটাকে নিরুৎসাহিতও করতেছি না। হ্যাঁ, আপনি করতেছেন আপনার বেস্টটা, কিন্তু অ্যাকচুয়ালি আপনি এখানে আসেন নাই আপনার সর্বস্ব দেওয়ার জন্য। যদি পিবিএস আপনার প্রতি আন্তরিক হতো, সেক্ষেত্রে আমি অবশ্যই বলতাম যে হ্যাঁ, আপনি করেন, আন্তরিকতার জন্য করেন, আপনাকে দিচ্ছে এই জন্য আপনি করেন। কিন্তু যখন আপনি দেখতেছেন পিবিএস আপনাকে ওইভাবে মূল্যায়ন করতেছে না, আপনি মারা গেলে আপনার লাশটা বাড়িতে পাঠানোর জন্য আপনার যে গ্র্যাচুইটি বা আপনার পাওনা টাকা আছে সেখান থেকে আপনাকে টাকা কেটে নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কেন আপনি এটা করবেন? এটা কোনোভাবেই আমরা সাপোর্ট করি না, কখনোই সমর্থন করি না। আপনি কাজ করবেন, নিয়ম অনুযায়ী করবেন। সবার প্রত্যেকেরই রুলস অ্যান্ড রেগুলেশন আছে, নিয়ম কানুন আছে, কিভাবে জব করতে হবে, কি নিয়মে ডিউটি করতে হবে, সব কিছুই আপনার ইনস্ট্রাকশন উল্লেখ আছে। আপনি যদি আলাদা কোনো প্রোগ্রাম যদি তৈরি করাই হয়, তাহলে সেক্ষেত্রে আপনার লোকবল অবশ্যই বাড়াতে হবে, কিন্তু সেটা করা হচ্ছে না। আমরাও বোকা, আমরা নিজেরা হয়তোবা আমরা লাইনম্যানদের ব্যাপারেও বিভিন্ন ইনফরমেশন পাই, তথ্য পাই, আমাদের কাছে গ্রাহক সরাসরি কমপ্লেন করে, বিভিন্ন পিবিএস থেকে আমরা কমপ্লেন পাই যে লাইনম্যান সামান্য কিছু টাকার জন্য নিজেদেরকে সামনে আনতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। কজ আপনি যখন ফাইন্যান্সিয়ালি করাপ্টেড হবেন, 200 টাকা নিয়ে একটা কাজ করবেন, 500 টাকা নিয়ে একটা কাজ করবেন, তখন আপনি শক্তভাবে কথা বলতে পারবেন না। আমি আজকে শক্তভাবে কথা বলতে পারি কজ আমার পিছনে কোনো ব্যাড রেকর্ড নাই, আমাকে বলার কোনো সুযোগ নাই, আমি লিগালি করতেছি, আমার এখানে ইলিগাল কোনো কিছু নাই। আমি অন্যায়কে তুলে ধরতে পারবো। আপনি যদি, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে সাইবার ক্রাইমের আওতায় পড়বেন এইটা সেটা, নো, আমি সাইবার ক্রাইমের আওতায় পড়বো না। কারণ সাইবার ক্রাইমের কোথাও বলা নেই যে আপনি অন্যায় তুলে ধরতে পারবেন না। এখানে বলা হয়েছে মিথ্যাচার করা যাবে না। আর আমাদের এখানে যতগুলো পোস্ট লেখা হয়, প্রত্যেকটা লাইন আমরা বারবার রিভিউ করি। আমার এখানে 27টা টিম আছে, 27টা টিমে অসংখ্য মানুষ আছে। তো তারা অবশ্যই সেগুলো রিভিউ করতেছে। ইনফো অ্যান্ড রিসার্চ টিম এটা রিভিউ করে তারপরে পোস্টটা দিচ্ছে আমাকে, রেডি করে সেটা আমি করতেছি, পেজে দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি সাইবার ক্রাইমের আওতায় আসবো না। আমাকে যদি সাইবার ক্রাইমের আওতায় আনাও হয়, সেক্ষেত্রে আমি অবশ্যই তথ্য প্রমাণ শো করবো। আর শুধুমাত্র তথ্য প্রমাণ এগুলো না, যেগুলো আমি আমাদের নিজস্ব কারণে বা বিভিন্ন দিক বিবেচনা করে আমরা যেগুলো শেয়ার করি না, সেগুলো আমি সামনে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে সাইবার ক্রাইমের আওতায় আমাকে আনার কোনো সুযোগ নেই। অনেকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করেন, এই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ইভেন আমার টিমেরও কোনো সমস্যা নেই। আর লাইনম্যানরা যদি টাকা থেকে বের হয়ে আসতে না পারেন, অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি বারবার বলতেছি, আমি যারা আমাকে ইনফরমেশন দেন, আমি পার্সোনালি লাইনম্যানদের সাথে যোগাযোগ করে তাদেরকে সতর্ক করি। তো আজকে লাইভেও বলতেছি যে যারা করাপ্টেড আছেন, প্লিজ আমি অনুরোধ করব যে আপনারা করাপশন থেকে সরে আসেন। এটা আপনাদের ভবিষ্যতের জন্য বা আজকের দিনটার জন্য বড়োভাবে দায়ী, আপনাদের এই করাপশনটা। 100-200 টাকা নিয়ে আপনি বড়লোক হচ্ছেন না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে করাপশন করতেছেন, আপনার বয়স 50-55 বছর, আপনি করাপশন করতেছেন, আপনার একটা ছেলে আছে 20 বছরের, আপনি কি মনে করেন সেই ছেলেটা বুঝে না যে আপনি করাপ্টেড? সেই ছেলেটার সামনে যাইতে কি আপনার লজ্জা লাগে না যে আমি আসলে করাপ্টেড? সে জানে আমার বাবা 25,000, 30,000, 35,000 টাকা বেতন পাচ্ছে। তো সেখানে আপনি যখন দেখা যায় যে 80-90 হাজার টাকা দিয়ে একটা ফ্রিজ কিনতেছেন, 50,000 টাকা দিয়ে টিভি কিনতেছেন, 3 তলা একটা বাড়ি করতেছেন, তো সে কি বুঝে না যে আপনি আসলে কতটা করাপ্টেড?
সে ছেলেটার সামনে যে বা একসাথে বসে ভাত খাইতে কথা বলতে কি লজ্জা লাগে না আপনার? ছোট মনে হয় না? এটা কেন করবেন? আপনারা করাপশন থেকে বের হয়ে আসেন, আমি চাবো এটা। আর নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধটা তৈরি করেন। আমরা যেটা দেখে আসি, আমার সহকর্মী একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা কোনো কথা বলতেছি না, আমরা কিছুই বলতেছি না, চুপচাপ থাকতেছি। আমরা দেখতেছি তার সাথে অন্যায় হচ্ছে, তো অন্যায়টা কেন সমর্থন করবেন? আপনি কি মনে করছেন যে আহ, আপনি কি মনে করেন যে আজকে আপনার সহকর্মীর হয়েছে, কালকে আপনার হবে না, আপনি সমস্যার সম্মুখীন হবেন না? ইভেন আপনি আরও আপনার এই অন্যায়টাকে আরও সমর্থন করতেছেন এবং তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছেন যে তোমরা আরও প্রবলেম করো, আমরা চুপচাপ আছি, আমরা কিছুই বলবো না, তোমরা যাকে পারো একে একে ধরো, একে একে ধরে তাদেরকে সাথে প্রবলেম ক্রিয়েট করো। এটা কেন করবেন? অন্যায় অন্যায়, সেটা আপনার সাথে হোক, আপনার সহকর্মীর সাথে হোক। একটা হিসাব বলি আপনাদেরকে, আপনি বছরে ছুটি পান কয়দিন? স্বাভাবিকভাবে একজন লাইনম্যান বা অন্যান্য কর্মচারী যারা আছে, পিবিএস এর যারাই আছে, তারা 20 দিনের বেশি ছুটি পায় না। বছরে 365টা দিনের 20টা দিন আপনি ছুটি পান। তার মানে 345 দিন আপনি কাটাচ্ছেন আপনার সহকর্মীর সাথে, আপনার সাথে যারা চাকরি করতেছে তাদের সাথে। আপনি যদি তাদের সাথেই মানে চলতে না পারলেন বা তাদের সাথে আপনার সম্পর্কটা সেই গভীর না করতে পারলেন, তাহলে আপনি মানুষ না। আপনাকে আমি মানুষ হিসেবে বলবো না। আপনি 345 দিন একটা মানুষের সাথে থেকে তার সাথে আপনি সম্পর্ক গভীর করতে পারতেছেন না, তার সমস্যা আপনার সমস্যা মনে হচ্ছে না, আপনি কিভাবে মানুষ হলেন? আপনার তো মানবিকতাই নেই। আচ্ছা, আমি একটু কমেন্টগুলোর দিকে একটু নজর দিই। কমেন্টগুলো পড়লে আপনাদের টপিকগুলো সম্পর্কে বা আপনাদের প্রশ্নগুলো সম্পর্কে আমি বুঝতে পারবো। আপনার মাধ্যমে ভালো কিছু আমাদের এই আশাবাদী হতে পারি কি আমরা মাধ্যমে, আমার মাধ্যমে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। জি, আসলে আমি কখনো শো অফে বিশ্বাসী না। আমার সারাটা জীবনে আমি কখনো শো অফ করিনি, শো অফে আমি বিশ্বাসী না। আমি যেটা করি সেটা আমি সাইলেন্টলি করি। যেমনটা আপনারা দেখে থাকবেন, আপনাদের অনেকেরই ধারণা যে আপনাদের সাপ্তাহিক ছুটির যে বিষয়টা, এটা চেয়ারম্যান আপনাদেরকে ভালোবেসে দিছে। না, এমনটা হয়নি। জানুয়ারির 23 তারিখে যখন 114 জন লাইনম্যান মৃত্যুর খবরটা আসলো, তারপরে তিনি এই উদ্যোগটা নিছে। আমরা আমাদের দিক থেকে যেটা মনে করি আর কি, এটা এমনিতে হয়নি। আর সাপ্তাহিক ছুটি অনেক পিবিএস এখনও হয়নি, চালু হয়নি। সেটা কেন হয়নি, সেটা আপনাদের দোষ। আপনাদের দোষ এই কারণে, আপনার যেখানে ইনস্ট্রাকশন আছে, আরইবি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা পিবিএসে যে সাপ্তাহিক ছুটি দিতে হবে। পিবিএসগুলো থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনাদের যে ডিউটির যে রোস্টারটা সেটা চেঞ্জ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা সাপ্তাহিক ছুটি কেন নিতে পারতেছেন না? অবশ্যই আমি এখানে করাপশনটাকে দায়ী করব। আপনি প্রতিদিন সিএমও নিয়ে বের হচ্ছেন, আমি লাইনম্যানদেরকে নিয়ে স্পেসিক্যালি বলতেছি। আপনি প্রতিদিন সিএমও নিয়ে বের হচ্ছেন, সেইখানে আপনি মিটার প্রতি 100 টাকা 200 টাকা যেটাই আনতেছেন আনতেছেন, বিভিন্নভাবে করাপশনের দিকে আপনারা আগাচ্ছেন, বা ফাইন্যান্সিয়ালি যে বিষয়গুলো থাকে, অবৈধ ইনকাম যেটা, সেগুলো আপনারা করতেছেন। তো সেক্ষেত্রে তো আপনি এখানে শক্তভাবে বলতে পারবেন না যে আমাকে সাপ্তাহিক ছুটি দেন, কারণ আপনি এইভাবে একভাবে সুবিধা নিচ্ছেন। আপনি ছুটি ছুটি চাবেন, আবার এইদিকেও ফাইন্যান্সিয়াল সুবিধা নেবেন, সিএমও নিয়ে বের হবেন। এটা তো আসলে উচিত না। আপনি যদি আপনার দিক থেকে শক্ত থাকেন যে না, আমার যেটা ডিউটি আমি সেটাই করব, আমার কাজ এটা, আপনাকে মান্থলি পে করা হচ্ছে একটা টাকা, তো সেক্ষেত্রে আপনি কেন সিএমওর পিছনে দৌড়াবেন? সেটা যদি না দৌড়ান, আপনি শক্তভাবে বলতে পারবেন যে আমার ছুটি দিতে হবে, অবশ্যই আমাকে দিতে হবে ছুটি, কেন দিবেন না? এটা আপনি বলতে পারবেন। কিন্তু যখন আপনি সিএমওর পিছনে দৌড়াবেন, তখন তো এটা বলার সুযোগ নেই, কারণ সে আপনাকে অন্যভাবে সুবিধা দিচ্ছে। আর
আমার যে বিষয়টা আমার ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন যে আমার মাধ্যমে আপনি আশাবাদী হতে পারেন কিনা, আসলে আমি আমার নিজের সম্পর্কে বলবো না, আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অনেক কিছুই জানেন, আমাদের পেজ সম্পর্কে জানেন, আমার সম্পর্কে হয়তো বা কেউ কোনো কিছুই জানেন না, আমার টিমের কয়েকজন ছাড়া, আমাদের পিবিএস অ্যাক্টিভিটিজের যারা ডাইরেক্টর লেভেলে আছে তারা ছাড়া আমার সম্পর্কে খুব একটা কেউ জানে না। তো যার কারণে আসলে আমাকে আপনার পার্সোনালি চিনবেনও না, আমার সম্পর্কে জানবেনও না। কিন্তু আপনার পিপিএস অ্যাক্টিভিটিসটাকে দেখতে পারেন যে আসলে আমরা কী নিয়ে কাজ করতেছি, কীভাবে কাজ করতেছি, কতটা স্বচ্ছতার সাথে করতেছি। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে ম্যাটার করে। তো আপনি আশাবাদী হতে পারেন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, করছি এবং করে যাব ইনশাল্লাহ। আমরা লাইন ক্রু যারা আছি একটা ফাইন্যান্সিয়াল সমিতি করতে পারি, যেখান থেকে যারা দুর্ঘটনায় পতিত হয় তাদেরকে হেল্প করব, প্লাস আরও অনেক কিছুই করা যাবে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা, আপনি যদি ফাইন্যান্সিয়াল সমিতি করতে চান প্রথমে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে একতা। প্রথমে প্রশ্ন আসবে আপনি একতাবদ্ধ হতে পারবেন কিনা, লাইনম্যানদেরকে একত্রিত করতে পারবেন কিনা। আমার দিক থেকে আমি মনে করি অ্যাজ এ কমিউনিটি লিডার, আমি এটা মনে করি যে এটা কখনোই পসিবল হবে না। আমি মনে করি, যদিও আমি চেষ্টা করে যাচ্ছি, আমি আশাহত না, কিন্তু আমি আজকে পর্যন্ত যতটুকু দেখেছি ততটুকুর উপরে ততটুকুর উপর বেস করে ডিপেন্ড করে আমি বলতেছি যে এটা আসলে খুব একটা সহজ না, পসিবলই না, এমন একটা বিষয় আর কি। এটার কারণটা হচ্ছে আমি একটা পিপিএস আপনার জোনাল অফিস যদি ধরি, জোনাল সাব জোনাল বা একটা সমিতির কথা যদি ধরি, সেখানে দেখা যায় যে নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব নেই, ভ্রাতৃত্ববোধ নেই। একজন আরেকজনের ক্ষতি চাচ্ছে, কিভাবে কাকে ডমিনেট করা যাবে, কিভাবে কাকে নিচে নামানো যাবে, কিভাবে ওর সিএমওর কাজটা আমি করতে পারি, কিভাবে ওকে সাবস্টিটিউশনের ডিউটি দেওয়া যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি আমরা। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কখনোই একত্রিত হতে পারবেন না। আর আপনি যদি মানসিকভাবে বা একতাবদ্ধ হতে না পারেন, তো সেক্ষেত্রে তো আপনি ফাইন্যান্সিয়ালি কখনো একতাবদ্ধ হতে পারবেন না, একত্রিত হতে পারবেন না। সাইফুল ভাই, আপনি ব্যক্তিগতভাবে যদি ফাইন্যান্সিয়াল দিকে যেতে চান, সেক্ষেত্রে আরেকটা প্রবলেম থাকবে। সেটা হচ্ছে আপনি যখনই টাকাটা নেবেন, সেটা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে। আপনি টাকা খাচ্ছেন, সেটা নিয়ে সমস্যা আসবে। তো কমিউনিটি ছাড়া, ইউনিটি ছাড়া আপনি কখনোই এটা করতে পারবেন না। আমি আবারও বলে রাখি, নোট করবেন যে আমরা কিন্তু কোনো আন্দোলনের পক্ষে না। আমরা অন্যায় অবিচার তুলে ধরবো, আর যেগুলো অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেগুলো আমরা তুলে ধরবো, সেগুলো নিয়ে কথা বলবো, বলার পরে আমরা আমাদের অধিকারটা আদায় করে নেব। এখানে আন্দোলনের ইউনিটি মানেই যে আন্দোলন, এটা ভুল ধারণা। কমিউনিটি মানেই যে আন্দোলন, এটা ভুল ধারণা। আমরা নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে পারি। দেশ এগোচ্ছে, পৃথিবী এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, কিন্তু আমরা এগোতে পারতেছি না। আমরা এগোতে পারতেছি না আমাদের দোষে। আমরা যদি আমাদের এই দোষগুলো, আমাদের সমস্যাগুলো যদি সমাধান করতে পারি, নিজেরা যদি করাপশন থেকে সরে আসতে পারি, যদি একে অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনার এইগুলো পসিবল। শুধুমাত্র ফাইন্যান্সিয়াল না, মেন্টাল যে মানসিক যে বিষয়টা, সেটা সম্পর্কে আমরা সেই সমর্থনটা আমরা দিতে পারি আমাদের একজন কর্মীকে। সিরাজগঞ্জের একটা ইস্যু যদি বলি, কিছুদিন আগে লাইন ক্রু লেভেল 1 একজন মারা গেল ঘাস কাটতে, যে সেই ছেলেটা মারা গেছে, দায়িত্ব ছিল, অনেকেরই দায়িত্ব ছিল। আপনার ছোটোখাটো অভিযোগ, আপনি অভিযোগ গ্রুপ ছাড়তেছে, কিন্তু সেই ছেলেটা মারা গেছে, তাকে সাবস্টেশনে লাশ ফেলে রাখা হয়েছে, আমরা যতটুকু তথ্য পাইছি তার লাশটা সাবস্টেশনে ফেলে রাখা হয়েছে, পরবর্তীতে নিয়ে আসা হয়েছে হেড অফিসে। কিন্তু আপনাদের মানসিকতা, মানবিকতা বা আন্তরিকতা কতটা কম হইলে আপনি চিন্তা করেন, আপনার সহকর্মী একজন মারা গেছে, আপনি তার লাশটা দেখতে যান নাই। সে কি আপনার ফ্যামিলি মেম্বার না? কেন আপনি তাকে ফ্যামিলি মেম্বার মনে করতে পারতেছেন না? এটা আপনাদের প্রবলেম। যারা সিনিয়র আছেন, বড় ভাই আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো এই দূরত্বটা রাখবেন না। অনেক জায়গায় শুনতে পাই, আমাদের কাছে অভিযোগ আছে, লাইন ক্রুদের সাথে অনেক বাজে ব্যবহার করা হয়। এটা কেন করা হয়? আপনারা চাচ্ছেন ইউনিটি, আপনি নিজেই অন্যায় বিরুদ্ধে কথা বলতেছেন বা অন্যায়টা বুঝতে পারতেছেন যে আপনাদের সাথে অন্যায় করা হচ্ছে, হয়তো বা মুক্তিতে বলতে পারতেছেন, কিন্তু অন্যায়টা আপনিও তো করতেছেন, একজন লাইন ক্রুর সাথে করতেছেন। আপনি ছোট পদে চাকরি করতেছেন, বড় একজন অফিসার আপনাকে ডমিনেট করতেছে, আপনি সেটা সহ্য করতে পারতেছেন না। কিন্তু আপনি একজন লাইন টেকনিশিয়ান হয়ে বা লাইনম্যান গ্রেড 1 হয়ে একজন লাইন 2 লেভেল 1 এর সাথে বাজে ব্যবহার করতেছেন। ইটস নট ফেয়ার। এটা কি ঠিক? এটা তো অবশ্যই ঠিক না। আপনি যদি সঠিকভাবে এগোতে চান বা সঠিকটা চান, অবশ্যই আপনার নিজের আগে সঠিক হতে হবে। বড় যে সমস্যা, আমরা কিন্তু এটাকে বাদ দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, সরি হাফিজুর ভাই, আমি আপনার কমেন্টটা আসলে বুঝতে পারিনি। কথা বললেই পিভিএস বুঝবো।
আচ্ছা, পিবিএস বদলি, হ্যাঁ পিবিএস বদলি এটা আরবি থেকে করা হয়। আর পিবিএস বদলি এটা তো আসলে খুব একটা ফ্যাক্ট হয়, যদি আপনার বাড়ির কাছে থেকে থাকেন সেক্ষেত্রে ফ্যাক্ট হয়। কিন্তু পিবিএস বদলির ভয়ে আপনি যদি এমনটা মনে করে থাকেন যে পিবিএস বদলি হয়ে যাবো, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না, তাহলে আমি বলবো এটা ভুল ধারণা। এটা আপনি ভুল করতেছেন। কারণ আপনি সামান্য একটা সুবিধার জন্য আপনি আপনার পুরো কমিউনিটিটাকে বা একটা জাতিটাকে, পুরো পল্লী বিদ্যুৎটাকে আপনি নষ্ট করতেছেন। যদি সবাই এমনটাই চিন্তা করতো যে আমার সমস্যা হবে, ক্ষতি হবে, আমি এটা নিয়ে কাজ করব না, তাহলে সেক্ষেত্রে কখনোই বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল খেটেছে। আপনি যত যত বড় নেতা দেখবেন বা বড় প্রাপ্তি দেখবেন, সেগুলোর পিছনে দেখবেন আসলে কষ্ট করা লাগছে, অনেক ত্যাগ আছে। সেই ত্যাগগুলো না করলে কখনোই আমরা সেই বড় প্রাপ্তিটা পেতাম না। তো পিবিএস বদলির ভয়ে যে আপনি অন্যায়কে ন্যায় বলে দিবেন, এটা আসলে ঠিক না। ডিয়ার চিফ, কি করলে পিবিএস সিস্টেমটাকে ভালো করা যায়, এত কিছু ভালো লাগে না। আচ্ছা, এখানে আমি মনে করি যদি আপনি পিবিএস সিস্টেমটাকে ভালো করতে চান, অবশ্যই নিজেদের ভিতরে একতা ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে, সকলের প্রতি আন্তরিক হতে হবে। যদি একে অন্যের প্রতি আন্তরিক হতে পারেন, তাহলে সেক্ষেত্রে পিবিএস সিস্টেমটাকে সঠিক করা সম্ভব। আপনার সহকর্মী বা আপনার পরিচিত যে কেউ সমস্যায় পড়লে যদি আপনি সেখানে কথাই বলতে না পারেন অন্যায়ের বিপক্ষে, বা অন্যায়টাকে ন্যায় বলে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি সিস্টেমটাকে আরও নষ্ট করতেছেন। এটা আমি মনে করি। যদি নিজেদের ভিতরে আন্তরিকতা বাড়ে, সকলে একত্রিত হয়ে চলতে পারেন, থাকতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা পিবিএস সিস্টেমটাকে উন্নত করতে পারবেন, ভালো করতে পারবেন, অন্যথায় সম্ভব না। আমি মাগুরা প্রদেশে কর্মরত আছি। আমার এক সহকর্মী এপ্রিলে যখন করোনা প্রকোপ বিরাট আকার ধারণ করেছিল, তখন সে অসুস্থ ছিল, তার জ্বর হয়েছিল, তাই অফিসের সবাই ভয় পেয়ে তাকে করোনা পরীক্ষা করানোর জন্য এবং অফিসের কারোর সাথে যাতে মেলামেশা না করে সেজন্য তাকে বলা হয়। ডাক্তার দেখানোর জন্য যখন ডাক্তার দেখানোর জন্য সেজন্য সে এজিএম ওএনডেমের মৌখিক অনুমোদন নিয়ে সে বাড়িতে যায় এবং ডাক্তার দেখায়। পরে সে ফিরে আসলে এজিএম ওএনডেম তাকে ব্যাক ডেটে ইএল ছুটির ফর্ম দিতে বলে। সে ডাক্তারি রিপোর্ট সহ ছুটির ফর্ম দেয় এবং তাতে এজিএম ওএনডেম এবং জিএস সুপারিশও করেন, কিন্তু জিএম স্যার তাকে সাসপেন্ড করেন। এখন আমার এই সহকর্মীর করণীয় কী, জানালে উপকৃত হই। আর আমাদের সাপ্তাহিক ছুটি চালু হয়েছিল, কিন্তু তা আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মাগুরা প্রবেশের যে বিষয়টা, এখানে করোনার জন্য আসলে আরবি থেকে কোনো ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। আরবি থেকে বলা হয়েছে যে যদি আপনি করোনা আক্রান্ত হয়ে থাকেন, যে ইনস্ট্রাকশনটা আমাদের কাছে আছে, আমি মাত্র বের করলাম, সেখানে বলা আছে যে আপনি যদি করোনা আক্রান্ত হন, অবশ্যই আপনাকে অফিসে বাসায় অবস্থান করতে হবে, বা অসুস্থ বোধ করেন, অবশ্যই আপনাকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, থেকে আপনার ট্রিটমেন্ট করতে হবে, করে তারপরে আপনি অফিসে আসবেন আর কি। যদি আপনার নেগেটিভ হয় সেক্ষেত্রে সুস্থ হয়ে অফিসে আসবেন, এমনটা বলা আছে। এখানে ক্লিয়ারভাবে কোনো কিছু বলা নেই কীভাবে ছুটি নিবে, কীভাবে এটা সেল ছুটির আওতায় যাবে নাকি ইএল ছুটির আওতায় যাবে, নাকি করোনাকালীন কোনো ছুটির আলাদাভাবে কোনো ছুটির ব্যবস্থা করা হয়েছে, এটা সম্পর্কে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আমরা এখনও পাইনি আমাদের হাতে। এমনকি আমার জানা মতে আরবিতে করোনাকালীন সময়ের জন্য আলাদা টিম তৈরি করা হয়েছে, যারা মূলত করোনার যে বিষয়টা সেটা হ্যান্ডেল করতেছে। তারা ইনফরমেশন কালেক্ট করতেছে, বিভিন্ন কাজ করতেছে তারা শুধুমাত্র করোনা নিয়ে। তো তারা আসলে করোনার রিপোর্ট, করোনার টেস্ট কিভাবে করা হবে, কিভাবে হবে না, অফিসিয়ালভাবে একটা আমি যদি অসুস্থতা বোধ করি, আমি কি করোনা পজিটিভ কিনা সেটা কিভাবে টেস্ট করব, সেটা সম্পর্কে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নেই। করোনা টেস্ট করার পরে যদি পজিটিভ আসে, সেটার ক্ষেত্রে আমি কি করণীয় থাকবে সেটা সম্পর্কে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নেই। প্রত্যেকটা পিবিএসেই 10 জন, 10 জন, 15 জন, 20 জন অন এভারেজ করোনা আক্রান্ত হয়েছে যে রিপোর্ট অনুযায়ী। তো যদি এমনটা হয়ে থাকে, সেখানে পিপি দেওয়া হয়েছে 3 পিস 4 পিস। তো সেই পিপি বলা হয়েছে আরবির ইনস্ট্রাকশনে যে করোনা আক্রান্ত রোগীর যারা সেবা যত্ন করবে বা তাদের কাছাকাছি যাবে, সেক্ষেত্রে তারা পিপি ব্যবহার করবে। 10 জন 15 জন যখন আক্রান্ত হচ্ছে,
একটা পিপি আপনি কতদিন ব্যবহার করবেন? একটা পিপি আপনি একদিনই ব্যবহার করতে পারবেন, অন টাইম পিপি। তো সেক্ষেত্রে আরইবি পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয়নি যে পিপি আমরা আবার ডেলিভার করতেছি, পিপি দিচ্ছি, আপনারা এই পিপিগুলা ব্যবহার করে করোনা আক্রান্ত রোগীদের সেবা যত্ন করবেন বা তাদেরকে হেল্প করবেন। এটার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি। আসলে এটা পিবিএস ভিত্তিকভাবে জিএম এজিএম বা পিবিএস ভিত্তিকভাবে যারা আছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তারা যেভাবে হ্যান্ডেল করতেছে সিস্টেমটা সেভাবে হচ্ছে। আমার জিএম যদি বলে হ্যাঁ এটা এভাবে করতে হবে, হ্যাঁ সেটা রাইট, এটা এভাবেই করতে হচ্ছে। যদি বলে ওইভাবে করতে হবে, হ্যাঁ দ্যাটস রাইট, এটাই করতে হচ্ছে। এমনটা হয়ে গেছে ব্যাপার। কিন্তু আরিফের উচিত ছিল এটার ব্যাপারে ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন দেয়া, কিভাবে ছুটি হবে, কে সেবা যত্ন করবে, কিভাবে করবে, সে অবস্থান কোথায় করবে, ছুটির ব্যাপারটা কিভাবে মেনটেন করবে, এটা সম্পর্কে ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি। তাই আমি সরি, আমি আপনাকে এটার ব্যাপারে সঠিক কোনো দিতে পারছি না, পরামর্শ দিতে পারতেছি না। আর সাপ্তাহিক ছুটির যে ব্যাপারটা চালু হয়েছিল কিন্তু তা আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনাদের দোষ হয়েছে, কারণ আপনারা সাপ্তাহিক ছুটি আপনারা নিতে পারতেছেন না, সেটা আপনাদের ব্যর্থতা। যেখানে কাগজেই উল্লেখ আছে যে সাপ্তাহিক ছুটি আপনি পাবেন, প্রত্যেক লাইনম্যান পাবেন, সেক্ষেত্রে নিতে না পারলে সেটা আপনাদের ব্যর্থতা। আচ্ছা, আমি যদি আরও কিছু কমেন্ট দেখি, হাফিজুর ভাই বলতেছেন নাইট করে আবার সিএমও নিয়ে সারাদিন সাইড করে। হ্যাঁ, এটাই, এটা হচ্ছে মূলত আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা, যে আপনারা 200-400 টাকার জন্য সিএমও নিয়ে সাইটে যাচ্ছেন। লাভ কি হচ্ছে? আপনার পরিবার কি বুঝতেছে না যে আপনি করাপ্টেড? সেই পরিবারের সামনে যাইতে কি আপনার লজ্জা লাগে না? আমি আসলে বুঝি না আপনারা আপনাদের দিক থেকে কিভাবে মেনটেন করেন এটা, বা মনকে কিভাবে বুঝান, এটা আমি আসলে বুঝি না, আমার বোধগম্য না বিষয়টা। আহ, ধন্যবাদ জি। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকেও স্বাগতম। সত্য কথা লাইনম্যানই লাইনম্যানের শত্রু। জি, আগামীকাল জেস মহোদয়ের নিকট দেখা করতে হবে, কিন্তু কি কারণে আমি জানি না, রাত 11টায় ইনফরমেশন করেছে। আহ, সুজিত চন্দ্রদেব জি, ধন্যবাদ। এমসি এমআরসিএম, আচ্ছা এমআরসি এমসিএম, আচ্ছা এমসিএমদের যে কার ক্যাবটা তো আরে সঙ্গ করতে পারছি না, কেমনে পরিত্রাণ পাবো? সরি আনোয়ার ভাই, আমি আসলে আপনার কমেন্টটা বুঝতে পারিনি, মানে পড়তে পারতেছি না আর কি। অনুগ্রহ করে একটু স্পষ্ট করে লিখবেন আর কি। আহ, বছরে 20 দিন ছুটি তাও দেয় না, জি এটা কোনো পিবিএসই দেয় না। কোনো কর্মী আমি দেখিনি আজও পর্যন্ত যে 20 দিন ছুটি সঠিকভাবে ভোগ করতে পারছে তার অসুস্থতা ছাড়া। যদি কোনো অসুস্থতা থেকে থাকে সেক্ষেত্রে হয়তো বা ভোগ করতে পারে, কিন্তু তাছাড়া সম্ভব হয় না। বিনেশ আনলাকি বলতেছেন প্রতিবাদ করলেই চাকরি খাওয়ার ভয় দেখায়। এমনিতেই আমি হলাম আমার পিবিএস এর গ্রেড বেরাদব। এটা আমার ডিয়ার স্যারের বক্তব্য, ডিয়ার স্যারের বক্তব্য। আচ্ছা, হ্যাঁ, বেয়াদব হতে হয়। আজকে যদি আরবির চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করা হয় যে পিবিএস অ্যাক্টিভিটিসের ফাউন্ডারের বা চিফের ব্যাপারে আপনার বক্তব্য কী, অবশ্যই বলবে হ্যাঁ সে তো বেয়াদব, সে খুবই খারাপ লোক, সে তথ্য উপস্থাপন করে, হয়তো বা বলতে পারে মিথ্যা তথ্য উপস্থাপন করে। বাট আমি আমার লাইভেই চ্যালেঞ্জ করতেছি যে আমার পেজের একটা পোস্ট যদি আপনারা মিথ্যা দেখাতে পারেন, আপনারা যে শাস্তির আওতায় আনবেন আমি সেই শাস্তি মেনে নিব, যেভাবে বলবেন সেভাবেই মেনে নিব, যদি আমার একটা পোস্ট আপনারা মিথ্যা দেখাতে পারেন। প্রত্যেকটা পোস্টের তথ্য প্রমাণ আমার কাছে মজুত করা আছে, আমার সাইবার টিমের কাছে আছে, ডাটা অ্যান্ড ইনফো টিমের কাছে আছে। তো সেক্ষেত্রে আমার মানে বেয়াদব হইতে হয় ভাই, বেয়াদব না হইলে আপনি আসলে কীভাবে কী করবেন? ভালো কিছু করতে গেলে আপনার বেয়াদব হইতে হবে, এটা স্বাভাবিক, খুবই নর্মাল। আর চাকরি খাওয়ার ভয়ের যে ব্যাপারটা, চাকরি খাওয়া এত সহজ না। আপনার চাকরি খাবে কোন ইস্যুতে খাবে, কী নিয়ে খাবে? আপনি যদি নিয়মকানুন জানেন, নিয়মে ঠিক থাকেন, তাহলে কেন চাকরি খাবে? চাকরি খাওয়া এত সহজ, আপনাকে মুখ দিয়ে বললো চাকরি খেয়ে দিব, চাকরি খেয়ে দিল, কে খাবে চাকরি? কেন খাবে? কিভাবে খাবে? এইগুলো একটু ভাবেন। আর আপনার চাকরি খাবে আপনার সহকর্মীরা কি করবে? আপনি যদি আপনার সহকর্মীদের নিয়ে কথা বলেন, সঠিকটা নিয়ে কথা বলেন, তাহলে সহকর্মীদের সমর্থন কেন পাবেন না? তবে আমি এটা মানি,
এটা অবশ্যই বিশ্বাস করি যে আমি ভালো বলে যে বা আমি ভালো কাজ করতেছি বলে যে সবাই সমর্থন করবে ব্যাপারটা এমনও না, বা সাথে থাকবে ব্যাপারটা এমনও না। কারণ আজকে আমি আপনাদের নিয়ে কাজ করতেছি, আপনাদের হয়ে কাজ করতেছি, কিন্তু আজকে যদি আমাকে কোনো কারণে সাসপেন্ড করা হয়, ধরে নেন, যদিও এত সহজ না, আমাকে সাসপেন্ড করবে, আমি নিয়ম জানি। আমাকে সাসপেন্ড করতে গেলে নিয়ম দেখাইতে হবে, কী কারণে আমাকে সাসপেন্ড করলো, আমার অন্যায়টা কোথায়, সেটা আমাকে দেখাইতে হবে। আমি রাস্তা চিনি, নিয়ম জানি আমি। তো সেক্ষেত্রে সাসপেন্ড করা এত সহজ না। কিন্তু যদি ধরে নেই হ্যাঁ আমাকে সাসপেন্ড করা হলো, বা আমার চাকরিচ্যুত করা হলো আমাকে, তো সেক্ষেত্রে কেন চাকরিচ্যুত করা হলো, হওয়ার পরে আমি যদি আপনাদেরকে বলি যে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, এখন আপনাদের সমর্থন আমার খুব প্রয়োজন। আমি জানি আপনারা যারা লাইভ দেখতেছেন এবং কমেন্ট করতেছেন, আপনাদের কেউই আমার সাথে থাকবেন না, আমাকে ভুলে যাবেন, সত্যি ভুলে যাবেন। কারণ আপনারা আজকে আমার আমার মাধ্যমে উপকৃত হচ্ছেন, তাই আপনারা আমার পেজে মেসেজ করতেছেন। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে যখন আমি আমার প্রয়োজনে বা আমার প্রিভিয়াস অ্যাক্টিভিটিজের প্রয়োজনে আপনাদের কাউকে ডাকি, শুধুমাত্র আপনারা আপনাদের সুবিধাটা দেখেন, কিন্তু আসলে পুরো সিস্টেমটা নিয়ে আপনারা ভাবেন না, আপনারা শুধু আপনার জায়গাটা নিয়ে ভাবেন। এটা খুব খারাপ বিষয়, এটা উচিত না। আপনি একা কখনো আপনার জায়গাটাকে আপনি ভালো করতে পারবেন না, আপনার সম্পূর্ণ জায়গাটা জুড়ে ভালো করতে হবে। আপনি যদি মনে করেন ৭৯টা পিবিএস গোল্লায় যাক, আমি আমার পিবিএস ঠিক থাকলেই হইলো না, এটা ভুল ধারণা। শুধু আপনার পিবিএস কখনোই ভালো থাকবে না। ৩ বছর পর পর একজন নতুন অফিসার আসবে, এসে সে আগের অফিসে যেভাবে চালাইতো সেভাবে অবশ্যই চালাবে। আপনার প্রতি ৩ বছর পর পর বা একটা সময় পর পর আপনার এটা নতুন করে শুরু করতে হবে। তার চেয়ে ভালো না আপনি ৮০টা পিবিএসকে একটা নিয়মের ভিতরে নিয়ে আসলেন, বা সঠিক একটা পথের দিকে নিয়ে আসলেন। সাউন্ড কম, আচ্ছা। দুনিয়ার এক মুসাফির ভাই, আপনি কাইন্ডলি একটু হেডফোন ইউজ করেন, অথবা আপনার মোবাইলের ভলিউমটা বাড়ায় দেন। আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আসলে আমরা আমাদের সেফটির দিকে সর্বোচ্চ গুরুত্ব দেই, আমাদের নিরাপত্তার যে বিষয়টা সেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারণ আমাদের পিবিএস ইনস্ট্রাকশন, আরইবির ইনস্ট্রাকশন যেটা বলে সে অনুযায়ী আপনার মানে ক্ষতিগ্রস্ত করার সুযোগ খুব বেশি, আমাদের ক্ষতি হওয়ার চান্সটা খুব বেশি থাকে। যার কারণে আমরা আমাদের নিরাপত্তার দিকটা বিবেচনা করতে যেয়ে একটা লাইভে আসার জন্য আমার 1 ঘন্টা লেট করতে হয়েছে শুধু ইন্টিগ্রেশনগুলো অ্যাড করতে। একটা সাউন্ড ইন্টিগ্রেশন, কীভাবে আমি আমার ভয়েসটা চেঞ্জ করব, এখানে আমার সেফটি ইন্টিগ্রেশন। আমাকে যদি এখন ট্রেস আউট করা হয়, অবভিয়াসলি সেটা পসিবল, আমাকে ট্রেস আউট করা আসলে কি খুব বেশি সহজ না। আমার আইপি প্রক্সি কোনোটাই বাংলাদেশের না, আমার অনেক কিছু ইউজ করে তারপর আমার লাইভে আসতে হচ্ছে, প্রযুক্তিগত দিক থেকে আমার সহায়তা নিতে হচ্ছে। তো আসলে এই কারণে আমার সাউন্ডটা একটু কম মনে হচ্ছে আপনাদের কাছে, বেশ কিছু ইন্টিগ্রেশন অ্যাড করার কারণে। তো আমি চেষ্টা করব পরবর্তী যদি আমি লাইভে আসি অবশ্যই এগুলো সমাধান করে তারপরে আসার জন্য। তবে আজকের মতো আপনারা একটু ভলিউমটা বাড়ায় দেন অথবা হেডফোনটা ইউজ করেন, যাতে করে সমস্যাটা না হয়। সব কিছুর মূলেই হলো লাইনম্যানদের মানসিক চাপ, এর থেকে বাঁচার উপায় লাইনম্যানদের পর্যাপ্ত ছুটি। শুধুমাত্র পর্যাপ্ত ছুটি না, আপনার সঠিক নিয়ম অনুযায়ী ডিউটি যেটা লাইনম্যানের পুজোর, সঠিক নিয়ম মতো ডিউটি যেটা, সেটা করলে আপনার মানসিক চাপটা কমে যাবে। আপনি যদি 7 দিনে 7-8-56 ঘন্টা ডিউটি করেন, যদি এমনটা হয় যে আপনি 10 ঘন্টাই ডিউটি করতেছেন, ওয়েল সেটাও ঠিক আছে, সেটাও আমার দিক থেকে আমি খারাপ মনে করি না। কারণ আপনি যে সিস্টেমে আছেন সেটার জন্য আপনি বাড়তি শ্রম কিছুটা দিতেই পারেন, সেটা নিয়ে আমি খারাপ কোনো কিছু মনে করি না। কারণ আপনার সিস্টেমটাকে ভালোবাসতে হবে, একদম সঠিক নিয়মে আপনি চলতে পারবেন না। আপনার অফিসের ব্যাপারটা দেখতে হবে, কাজের প্রেশারটা দেখতে হবে। তো সেক্ষেত্রে আপনি 8 ঘন্টা 10 ঘন্টাও ডিউটি করে থাকেন, সেক্ষেত্রে আপনি 6 দিন ডিউটি করতেছেন, সাপ্তাহিক একদিন ছুটি বাদে। তো সেক্ষেত্রে আপনি 6 দিনে 60 ঘন্টা ডিউটি করতেছেন, পরের দিন আপনি একটা দিন সম্পূর্ণ ছুটি পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার মানসিক চাপ এমনিতেই কমে যাবে। আপনার পর্যাপ্ত ছুটির যে বিষয়টা, এটা আসলে আমি ওইভাবে মনে করি না যে আপনার 20 দিনই ছুটিতে যাইতে হবে, এমনটা আমার মনে হয় না। স্যার সাউন্ড কম। ফারুক ভাই আসলে আমি সরি ব্যাপারটার জন্য। হবিগঞ্জ প্রবিশের চুনারুঘাট জোনাল অফিসের আওতায় ব্যারিস্টার সুমন ভাইয়ের বাড়ির সামনে লাইনম্যানদের কাজ নিয়ে লাইভ ভিডিও করা হয়, সেই বিষয় নিয়ে হবিগঞ্জ প্রবিশ তদন্ত কমিটি করেছেন। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, হবিগঞ্জ প্রবিশের যে বিষয়টা আর সুমন ভাইয়ের যে ব্যাপারটা, সুমন ভাইয়ের সাথে আমরা নিজেরা যোগাযোগ করছিলাম, আমাদের সাথে যোগাযোগ হয়েছিল। তো যোগাযোগ হওয়ার পরে আমরা যতটুকু মনে করি আমাদের ভিতর থেকে অনেকেই যোগাযোগ করছে, সেই তথ্য আমার কাছে আছে। এখন আমরা শিওরলি বলতে পারতেছি না যে সে কি আসলে, আমরা আমাদের দিক থেকে তথ্য দিছি তাকে,
আমরা তার সাথে যোগাযোগ করছি। সে হতে পারে সুমন ভাই আমাদের তথ্যর ভিত্তিতে লাইভ করছে, হতে পারে পিবিএস এর অন্যান্য অনেকের তথ্যের ভিত্তিতে লাইভ করছে, হবিগঞ্জের কারোর ব্যাপারেও হতে পারে লাইভ করছে। কিন্তু এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা এটা তো কোনো কথা না, এখানে তো মিথ্যা কোনো কিছু উপস্থাপন করা হয়নি। বা আপনার হবিগঞ্জ পিবিএস এর কেউ জানাইছে বা এই বিষয়টা এমনও না, সেটা আমাদের অনলাইন কমিউনিটি থেকে জানানো হয়েছে। আর ওখানে তদন্ত কমিটি করে হয়তো বা আপনার যেটা করতে পারবে সেটা হচ্ছে যে লাইনম্যানের প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, এজিএম জিএস এর অথবা জিএম এর, তাকে হয়তো বা ক্ষতিগ্রস্ত করবে। হয়তো বা যে একটু বেশি অ্যাক্টিভ, খুব বেশি চঞ্চল, অনলাইন নিয়ে বা আপনার দাবি দাওয়া নিয়ে কথাবার্তা বলতেছে বা খুব স্ট্রিক্ট চলতেছে যে এমপ্লয়িটা, তাকে হয়তো বা ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া আর কোনো কিছুই করবে না, মানে স্বাভাবিকভাবে পিপিএস যেটা করে থাকে সেটাই করবে আর কি। মিটার রিডারদের অনেক কাজের বোঝা চাপানো হচ্ছে। ২০০০ কোটা থাকলেও, আচ্ছা কথা থাকলেও বর্তমানে ৩০০০ কাজ করানো হচ্ছে। আমরা এখান থেকে কেমনে মুক্তি পেতে পারি প্লিজ জানাবেন। আপনারা এগুলো নিয়ে পিপিএস এর সাথে আলাপ করতে পারেন, বা আপনাদের যে কমিউনিটি আছে, ওই যে বললাম যে কমিউনিটিটা হচ্ছে ফ্যাক্ট। আপনার কমিউনিটি প্রয়োজন প্রত্যেকটা কাজের জন্য। আপনি যদি কমিউনিটি তৈরি করতে না পারেন, একত্রিত হতে না পারেন, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি না হয়, সেক্ষেত্রে আপনি একা কিছুই করতে পারবেন না, আপনাকে আরও চাপানো হবে। আর আপনি এটা নিয়ে কথা বলবেন, বিষয়টা যেমনটা হয় আর কি, আপনি এটা নিয়ে কথা বললে আপনার পার্শ্ববর্তী যারা আছে বা সহকর্মী যারা আছে তারা এটা নিয়ে কোনো মাথা ব্যথা করবে না। তো মাথা ব্যথা যদি নাই করে, সেক্ষেত্রে আপনি কিভাবে উপকৃত হবেন বা সামনের দিকে এগোবেন, সেটার তো কোনো সুযোগ থাকে না। আপনাকে সাসপেন্ড করা হলো বা একটা শোকজ করা হলো, আপনার সাথে আপনি কাজ করতেছেন বা কথা বলতেছেন পিসিএম মিটার রিডার নিয়ে, কিন্তু আপনার সাথে যারা চাকরিরত আছে পিসিএম মিটার রিডার, তারা কি আপনার এটাকে সমর্থন করতেছে? আপনার সাসপেন্ড হওয়ার পরে তারা কি বলতেছে যে কেন সাসপেন্ড করা হলো? এটার জন্য কি জবাবদিহিতা চাচ্ছে বা আলাপ করতেছে? অবশ্যই করতেছে না। তো যদি না করে থাকে, আপনি কিভাবে কথা বলবেন? এজন্য আমি বলবো যে সবাই, আমরা নতুন করে যে কাজটা শুরু করছি সেটা হচ্ছে কমিউনিটি তৈরি। প্রত্যেকটা আমি মাঝে আপনাদের এখানে যখন করোনা আক্রান্ত ছিলাম, তখন আমরা আমরা করছিলাম, একটা নতুন উদ্যোগ হাতে নিয়েছিলাম। সেটা হচ্ছে কমিউনিটি তৈরির ব্যাপারটা, যে আমরা কি পিবিএস ভিত্তিক কমিউনিটি তৈরি করব নাকি পদবি ভিত্তিক কমিউনিটি তৈরি করব, এটা নিয়ে আমরা করতেছিলাম, কাজ করতেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদেরকে, তো আপনাদের দিক থেকে উত্তর এসেছিল যে আপনারা পদবি ভিত্তিক কমিউনিটি চান। আমিও এটাকে সমর্থন করি, কারণ পিবিএস ভিত্তিক কমিউনিটিতে এক পদের মানুষ থাকে না। এখানে এজিএম থাকতে পারে, জুনিয়র ইঞ্জিনিয়ার থাকতে পারে, অনেকেই থাকতে পারে। তো যদি এটাই থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনার সেখানে তো আপনি মানে সব কিছু শেয়ার করতে পারবেন না, সব ব্যাপারে কথা বলতে পারবেন না। কিন্তু আপনার যদি পদবি ভিত্তিক হয়ে থাকে, তখন আপনার কমিউনিটিতে শুধু লাইনম্যান থাকতেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার কমিউনিটিতে শুধু জুনিয়র ইঞ্জিনিয়ার থাকতেছে, এজিএম কমিউনিটিতে এজিএম থাকতেছে। সেক্ষেত্রে তারা একটা বিষয় নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে ফ্র্যাঙ্কলি আলাপ আলোচনা করতে পারে। তো আমি চাবো যে আপনারা আপনাদের দিক থেকে কমিউনিটি তৈরি করেন। আমরা খুব দ্রুত, আমরা ইতোমধ্যে লাইনম্যানদের যে কমিউনিটি সেটা তৈরি করে ফেলেছি। আশা করি খুব দ্রুত আমরা অন্যান্য যে পদবিগুলো আছে সেগুলো নিয়ে কমিউনিটি তৈরি করে ফেলতে পারবো। এটা আশা করি সবার জন্য, সবাই উপকৃত হবেন এটার মাধ্যমে। আচ্ছা, নাহিদ ইফতি রবিউল, আহ, ভাই আমরা কেন সবাই এক হতে পারি না? আমাদের ভয় কোথায়? আর কত অন্যায়কে মেনে চলতে হবে? ৮০টি সমিতির সবাইকে এক হতে হবে। ৮০টি সমিতির সবাইকে এক করার জন্য আমরা কমিউনিটি গ্রুপ তৈরি করছি। এখানে আসলে কি বলবো, আপনাদের বিষয়গুলো দেখলে আমার হাসিও লাগে, দুঃখও লাগে। আহ, আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি এখানে কিছুটা মানে শক্ত অবস্থান নিছি। সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি অবশ্যই আমাকে কনফার্ম করতে হবে। আপনার আইডেন্টিটি কনফার্ম না হওয়া পর্যন্ত অবশ্যই আমি আপনাকে আমার গ্রুপে অ্যালাউ করব না। বিভিন্ন বিভিন্ন জন এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অনেক লাইনম্যান রিকোয়েস্ট পাঠাচ্ছেন, যারা কোনো ইনফরমেশন দিচ্ছেন না। তো উইদাউট ইনফরমেশন আমি আপনাকে কেন আনবো? আপনি তো ক্ষতিগ্রস্ত হতে পারেন আমার এই কমিউনিটিটার জন্য। আপনার একার মাধ্যমে হয়তো বা অন্যরাও ক্ষতিগ্রস্ত হবে। তো আমি অবশ্যই এরকম কোনো কমিউনিটি চাবো না। আমি ২০ জনকে নিয়ে পথ চলবো, কিন্তু সেই ২০ জনই অ্যাকুরেট হইতে হবে, সলিড হইতে হবে। আমার ১০০০ জন দরকার নেই।
আমি যে 20 জনকে নিয়ে পথ চলবো সেই 20 জনই অ্যাকুরেট হতে হবে। এটা হচ্ছে আমার কথা। তো আশা করব আপনারা যারা কমিউনিটিতে যুক্ত হতে চান, আমাদের পেজে গেলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। গ্রুপে জয়েন হওয়ার জন্য যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে সেই কোয়েশ্চেনগুলো আপনারা অ্যান্সার দিয়ে তারপর আপনারা যুক্ত হয়ে যাবেন। আর যদি মনে করেন যে না কোয়েশ্চেন অ্যান্সার দিব আমার তথ্যগুলো চলে যাচ্ছে, সেটা আপনার ব্যাপার। সেটা নিয়ে আমরা আপনাকে কোনো ব্যাপারে আমরা জোর করতেছি না যে আপনার আসতেই হবে। সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে আপনি আসলে উপকৃত হবেন, চলে আসেন। আর যদি মনে করেন না এসে লাভ নেই, ঠিক আছে, আসার দরকার নেই। তবে আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা কাজ করে যাচ্ছি। লাইন ক্রুরা এক একজন এক এক রকম মন মানসিকতার। এই মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভালো কিছু আশা করা যায় না। হ্যাঁ, এই মন মানসিকতার পরিবর্তন খুব দ্রুত আসবে এমনটাও মনে করি না। তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করতেছি সবাইকে একত্রিত করার। আশা করি একত্রিত থাকলে, একত্রিত হতে পারলে হয়তো বা মন মানসিকতা চেঞ্জ হবে। ধন্যবাদ স্যার লাইভে আসার জন্য। যে আবুল বশর, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লেভেন অনরা থাকবে। জি, ধন্যবাদ। আপনাদের যদি আর কোনো ব্যাপারে জানার থাকে বা কথা বলার থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। পিবিএস অ্যাক্টিভিটিস সম্পর্কে বা আমাদের সিস্টেম সম্পর্কে যে কোনো ব্যাপার সম্পর্কে আপনারা জানতে চাইতে পারেন। যদি আপনাদের কোনো মতামত থাকে যেটা আমাদের আসলে ভবিষ্যতের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের সবার জন্য ভালো হবে, এমন যদি কোনো পরামর্শ বা মতামত যদি আপনাদের থেকে থাকে, আপনারা সেটা সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেটাকে বিবেচনা করব, করে সামনের দিকে এগোবো। সরকার প্রজ্ঞাপন দিয়েছে। আহ, সরকার প্রজ্ঞাপন দিয়েছে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবী 3 দিনের ছুটি পাবে এবং নিজ কর্মস্থলে ঈদ পালন করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে পবিশ আমাদের 3 দিন ছুটি না দিয়েই হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের 3 দিন ছুটি দেওয়া হোক, আমরা কর্মস্থলে ছুটি কাটাবো। আসলে সরকারি ছুটির যে বিষয়টা বা ঈদের যে ছুটির বিষয়টা, এখানে আপনার ইমার্জেন্সি যে সার্ভিস বিষয় থাকে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অনেক আছে যারা ইমার্জেন্সি কাজ করে না, কিন্তু আপনার বিদ্যুৎ বিভাগ, হসপিটাল সহ অনেক ইমার্জেন্সি সার্ভিস আছে, যাদেরকে আসলে এই ছুটির আওতায় আনা হবে কিনা আমি এটার ব্যাপারে সঠিক বলতে পারতেছি না। তবে পিবিএস এর যে বিষয়টা, সেটাতে আপনি এক ঈদের ছুটি পান, 2টা ঈদের ছুটি পান না। আর 3 দিনের ছুটি আপনার হয়তো বা আপনার গুরুত্বপূর্ণ কাজ ছাড়া সেই বাকি কাজগুলো হয়তো বা বন্ধ থাকে, এমনটা হয়ে আসে আর কি। কিন্তু সরাসরি যদি সবাইকে 3 দিনের ছুটি দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই পিবিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হবে। তো আমি আসলে এটাকে সমর্থন করব না যে 3 দিনের ছুটি দেওয়া হোক, যারা থাকবে সবাইকে 3 দিনের ছুটি দেওয়া হোক, তারা ছুটি কাটাবে, আসলে এমনটা হয়ে উঠবে না। কিন্তু অন্যান্য পদবীর যারা আছে, অফিস তো অবশ্যই বন্ধ থাকবে 3 দিন। তো সেক্ষেত্রে অফিস চলবে না, কিন্তু লাইনের কাজ যেগুলো আছে, একটা জায়গায় তার ছিঁড়ে গেলে আপনি যদি ছুটিতে থাকেন, অবশ্যই সেটা আপনার সিস্টেম ক্ষতিগ্রস্ত হবে বা জবাবদিহির আওতায় আসবে। এদিকে আপনার একজন মানুষের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতেছে। তো সেক্ষেত্রে আমি এটাকে আসলে সমর্থন করি না যে 3 দিনের সরাসরি ছুটি দেওয়া হোক। তবে হ্যাঁ, কাজ হয়তো বা লঘু করা যায়, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া সেই কাজগুলো, বাকি কাজগুলো আমরা বন্ধ রাখতে পারি, সেটা আমি সমর্থন করি। মাননীয় চেয়ারম্যান মহোদয় আর কত বছর থাকবে? আমরা যতটুকু জানতে পারছি, চেয়ারম্যান মহোদয় জানুয়ারি, মানে নিয়ম অনুযায়ী জানুয়ারির
10 তারিখে হয়তো বা ওনার শেষ অফিস, উনি এরপরে আর হয়তো বা থাকবে না। এমনটা হতে পারে যে 1 বছর আরও মেয়াদ বাড়াতে পারে, এমনটা হতে পারে, আমরা যতটুকু জানি। না হওয়ার সম্ভাবনা বেশি, তবে হতে পারে আর কি। ওয়াচিং স্যার, হ্যাঁ প্রিন্স ধন্যবাদ, আপনার কথা শুনতেছি খুব ভালো লাগছে। জি আবুল বাশার আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আম, জি আবুল বাশার আপনাকে ধন্যবাদ। আচ্ছা আমি একটু জানতে চাই, আমার এখানে লাইন ক্রু লেভেল অন যারা আছেন, আমি প্রথমে একবার প্রশ্ন করেছিলাম যে আপনাদের বোনাসের যে বিষয়টা সেটা কিভাবে ম্যানেজ করতেছে। আমি চাবো যে আপনারা যারা বোনাসের বিষয়টা নিয়ে প্রবলেম হচ্ছে যে পিবিএসে, আপনারা কাইন্ডলি একটু আমাকে পেজের মেসেজে একটু জানাবেন আপনার পিবিএসে কত টাকা করে দিচ্ছে। আমরা সেটা নিয়ে ব্যবস্থা নিব আর কি। কারণ নিয়ম যেটা, নিয়মের বাইরে যেটা করা হয় সেটাকে অন্যায় বলা হয়, আর আমরা সম্পূর্ণ অন্যায়ের বিপরীতে। আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপরীতে না, আমরা সম্পূর্ণ অন্যায়ের বিপরীতে। তো অবশ্যই আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না, অন্যায়কে মেনে নিব না। আমাদের দিক থেকে যেটা করার, সর্বোচ্চ যেটা করণীয় সেটা আমরা করব অবশ্যই। আপনারা কাইন্ডলি লেভেল অন যারা আছেন তারা আমাদের পেজে মেসেজ করে আপনার পিবিএস এর নাম এবং যে সমস্যাগুলো হচ্ছে বোনাস নিয়ে সেটা সম্পর্কে একটু বিস্তারিত লিখে দিবেন। আমরা সেসব তথ্য নিয়ে আমরা একটা ব্যবস্থা নিব আর কি আমাদের দিক থেকে। খুব ভালো লাগছে লাইক করার জন্য, জি শাহাদাত খান ধন্যবাদ। সমিতিগুলোর মানসিকতা এমন দাসত্বের লেভেলে পৌঁছেছে যে নিজেদের যে একটা নিজস্ব মতামত আছে তাই ভুলে গেছে, যে এটা স্বাভাবিক। আমি যতটুকু জানতে পারি, আমি জানি যেটা সেটা হচ্ছে জিএম জিএমদের যে সম্মেলনটা হয়েছিল সেখানে তাদেরকে প্রচুর পরিমাণে ডমিনেট করা হয়েছে। ডমিনেট করার পরও তারা তেল মেরে যাচ্ছে। এমনভাবে বলা হয় যে আপনারা হচ্ছেন আরিবির কাছে কর্মচারী, কিন্তু আসলে বিষয়টা এমন হওয়া উচিত না। আপনার জিএম লেভেল থেকে শুরু করে একদম ছোট পদগুলা পর্যন্ত সবাই তার উপরের পদকে তেল মারতেছে, তেল মেরে যাচ্ছে, কিন্তু এমনটা হওয়া উচিত না। হ্যাঁ তুমি আমার বস, কাজ যেটা সেটা আমি করে দিচ্ছি, আমার দায়িত্ব যেটা আমি আমার দায়িত্ব সম্পর্কে অবগত আছি। যে চাকরি করতেছে সে অবশ্যই তার দায়িত্বটা জানে। তো সে যদি দায়িত্ব পালন করেই থাকে তাহলে সেক্ষেত্রে আমার তেল মারতে হবে কেন? আমি বুঝতেছি আমার দায়িত্ব কতটুকু, আমি বুঝতেছি আমার কাজ কতটুকু করা প্রয়োজন, কতটুকু আমি করতে পারবো। তো সেক্ষেত্রে তো হয়েই যাচ্ছে, সেক্ষেত্রে আমার কেন তেল মারতে হবে? বিষয়টা এমন না। সে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সে নিয়ম মেনে আমাকে কাজ করাবে, নিয়ম মেনে আমাকে চালাবে, পুরো সিস্টেমটাকে সে ম্যানেজ করবে, এটা হচ্ছে তার দায়িত্ব। কিন্তু তেল মারার তো দরকার নাই। না মারতে হবে আরিবিকে, না আমার মারার দরকার আছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। বিষয়টা এমন হওয়া উচিত, কিন্তু এখন সেটা হচ্ছে না। তো খুবই দুঃখজনক যে সেটা হয় না, এবং সেটা হয় না আমাদের দোষেই। কারণ আমরা একজনকে স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেছি। কেন? সেটা তো আপনার দরকার নাই। আপনি আপনার কাজটা করতেছেন, করার পর আপনি আপনার মতো চলবেন, বিষয়টা শেষ। আমরা নিজেদেরকে দাস মনে করি। দাস মনে করার কারণে আগে যেটা হতো, দাসত্ব প্রথা যেটা চালু ছিল, সে সময়টাতে দাস কেনা বেচা হতো। আমার কৃতদাসকে বা কেনা দাসকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করাইতে পারি, চাইলে তাকে বিক্রি করতে পারি, চাইলে তাকে যে কোনো কাজ আমি করাইতে পারি, সে আমার দাস। তো প্রিভিয়াস সিস্টেমটাও হয়ে গেছে এমন, আমি যে আমার পার্সোনালিটি নিয়ে, আমার যোগ্যতা নিয়ে বা আমার ব্যক্তিগত যে একটা সত্তা আছে সেটা নিয়ে যে আমি চাকরি করবো এমনটা হয়ে উঠতেছে না। এখন সিস্টেমটা এমন হয়ে গেছে, আমরাই তৈরি করছি এটা, যে আমরা দাসের মতো ব্যবহার করি বলে আমাদেরকে দাস বানানো হয়েছে। আমরা যদি দাসের মতো ব্যবহার না করতাম, তেলবাজিগুলো ছাড়তাম, আমরা যদি আমার বসকে তেল না মারি, তাহলে অবশ্যই আমি তার কাছে দাস হয়ে থাকতেছি না। সে আমাকে দাস বানাইতে পারবে না। দাস নিজের দোষে হয় মানুষ,
কেউ কাউকে দাস বানাইতে পারে না। আপনার যদি ব্যক্তিগত সত্তা থাকে, আপনার যদি পার্সোনালিটি থাকে, তাহলে সেক্ষেত্রে কেন আপনি দাস হবেন? দাস হওয়ার দরকার নেই। পর্যায়ক্রমে ছুটি দিতে পারতো। আচ্ছা, আমি একটা মিস করছি কমেন্ট, সেটা হচ্ছে ডেয়ারিং লাইনম্যান। গত ঈদে দেওয়া ছুটি দেওয়া হয়নি, গত ঈদে ছুটি দেওয়া হয়নি। আমরা বলছি সকল লাইন ক্রুগণকে ছুটি দেওয়া হোক। এখানে অর্ধেক অথবা 10 জনের মধ্যে 4 জন, 8 জনের মধ্যে 3 জনকে ছুটি দেওয়া যায় কিনা? হ্যাঁ, সেটা দেওয়া যায়। কিন্তু আপনি 8 জনের মধ্যে যদি 3 জনকে ছুটি দেন, বাকি 5 জন কিন্তু কোনো অন্যায় করে নাই। আপনি সেই 5 জনকে কিভাবে কাজ করাবেন? 10 জনের এখানে অর্ধেক অথবা 10 জনের মধ্যে 4 জনকে যদি আপনি ছুটি দেন, সেখানে আপনি 6 জনকে কিভাবে করবেন, কাজ করাবেন? এটা আসলে অবিচার হয়ে যাবে, বা ওই 3 জনের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, যে তারা 5 জন ছুটি কাটাচ্ছে, আমরা 3 জন কি অন্যায় করছি। এটা এটা সমস্যা হবে। আর আপনার 3 দিনের ছুটিতে আপনি আসলে 5 জনকে কিভাবে কি করাবেন, আমি আসলে এই ব্যাপারটা খুব একটা ভালো বুঝতেছি না। আপনি যদি ছুটিতে এমন হইতো যে 7 দিনের ছুটি, তাহলে হয়তো বা আপনি 7টা ধাপে করে হয়তো বা সবাইকে একদিন একদিন করে ছুটি দিতে পারতেন। বা আপনি 3 দিনে এমনটা করতে পারেন, প্রত্যেক দিন তো সবাইকে কাজে লাগবে না, বিষয়টা এমনই দাঁড়ায়। আপনি 8 জনের মধ্যে হয়তো বা আজকে 3 জনকে কাজ করালেন, পরের দিন বাকি 3 জনকে, পরের দিন 2 জনকে, এভাবে হয়তো বা কাজ করাতে পারেন। তাতে করে সবাই একদিন করে ছুটি পাচ্ছে, বা 2 দিন করে ছুটি পাচ্ছে আর কি। হ্যাঁ, 2 দিন করে ছুটি পাচ্ছে, এমনটা করা পসিবল। তবে সেটা অফিসিয়ালভাবে করতে হবে, এটা কাগজপত্র দিয়ে যে করতে হবে ব্যাপারটা এমন না। পর্যায়ক্রমে তো ছুটি দিতে পারতো, হ্যাঁ সেটা 2 দিন করে ওইভাবে ছুটি দিতে পারতো। একদিন নিরাপত্তা মিটিংয়ে আমাকে প্রশ্ন করেছে যে কিছুদিন আগে একজন লেভেল অন সিরাজগঞ্জ একে মারা যান, সে সম্পর্কে কিছু বলেন। আমি বলেছিলাম লাইনম্যানদের দিয়ে কেন ঘাস কাটানো হলো, এই কথা বলাতে তারা খুব রাগ হয়েছে। আচ্ছা সুজিত মণ্ডল, এটা রাগ হবে তারা খুব স্বাভাবিক। কারণ তারা এইদিকে বিল করবে যে ঘাস কাটানোর জন্য আমরা লেবার নিছি, আমরা ঘাস কাটাইছি, কাজ করাইছি, কিন্তু এদিকে লাইন টু লেভেল অন দিয়ে ঘাস কাটানো হচ্ছে। এটা আসলে আপনাদের লাইনম্যান বড় ভাই যারা আছে, আমি তাদেরকেই দোষ দিব এটা সম্পর্কে, যে তারা এটার ব্যাপারে কেন কথা বলতেছে না। আপনারা নতুন আসছেন, আপনারা এটা সম্পর্কে হয়তো বা খুব বেশি অবগত না, প্রিভিয়াস সিস্টেম সম্পর্কে খুব এক বেশি অবগত না, নতুন আসছেন আপনারা। তো সেক্ষেত্রে লাইনম্যান, আপনার সিনিয়র যারা আছে, লাইনম্যান গ্রেড 1 বা লাইন টেকনিশিয়ান যারা আছে, তাদের এটা সম্পর্কে কথা বলা উচিত। আপনাকে হয়তো বা এই কাজটা করার জন্য একজন এজিএম বলতেছে বা জুনিয়র ইঞ্জিনিয়ার বলতেছে, এছাড়া কেউ কিন্তু বলবে না ঘাস কাটার কথা। তো যদি তেমনটাই বলে থাকে, কেন আমরা একজন লাইন টেকনিশিয়ান এজিএমকে বলতে পারতেছেন, এজিএম কমকে, যে স্যার আপনি ওকে ঘাস কাটতে বললেন কেন? এটা আমরা তর্কে না, বা খুব যে ঝামেলা করতে হবে, রাগারাগি করতে হবে, গালিগালাজ করতে হবে, এমনটা না। তাকে আমরা জিজ্ঞাসা করতে পারি, স্যার এটা তো নিয়মে নেই, আপনি কেন তাকে দিয়ে ঘাস কাটাচ্ছেন? কিন্তু বলা হয় না কেন জানেন? বলা হয় না হচ্ছে, আমি পরের দিন ওই এজিএম কমের কাছে যে তেল মারবো, স্যার এটা হইছে, একটু দেখেন, স্যার সিএমওটা দেন, জুনিয়র ইঞ্জিনিয়ারকে বলবো না? এভাবে বলতে পারতেছি না যে লাইন ক্রুকে দিয়ে কেন আপনি ঘাস কাটাচ্ছেন। কারণ পরের দিন আমার সিএমও যদি নিতে হয় অভিযোগ বাদ দিয়ে, তখন আমার লাইন ওই জুনিয়র ইঞ্জিনিয়ারকে আমার তেল মারতে হচ্ছে, আমার তার কাছ থেকে সুবিধাটা নিতে হচ্ছে, এই জন্য আমরা কথা বলতে পারতেছি না। তো সুবিধা নেওয়া বন্ধ করেন, যেটা নিয়ম মাফিক চলেন, তাহলে আপনি নিয়ম মাফিকটা পাবেন। আপনি যদি নিজের নিয়মের বাইরে চলে যান, অনিয়মের ভিতরে থাকেন, অবশ্যই আপনি নিয়ম কখনো আশা করতে পারেন না। আগে আপনার নিয়মের মধ্যে আসতে হবে, তারপর আপনি আপনার সিস্টেমটাকে নিয়মে আনতে পারবেন, রাইট? তো আমি চাবো যারা লাইনম্যান লেভেল 1 বা লাইনম্যান গ্রেড 1 যারা আছেন, বা লাইন টেকনিশিয়ান যারা আছেন, তারা এইসবের ব্যাপারে একটু সতর্ক হবেন। তাহলে এই প্রবলেমটা সমাধান করা সম্ভব। অন্যথায় এই সমস্যার সমাধান করা খুব একটা সহজ হবে না আমাদের জন্য। আমরা যারা লেভেল 1 আছি, আমাদের পক্ষে আপনাদের পেজ ছাড়া কেউ কথা বলে না। এর যৌক্তিক কারণ কি? আসলে আমি যতটুকু দেখছি, আমি বিভিন্ন পেজের রিভিউ করি, পেজ দেখি আমি। তো আমি যতটুকু দেখি, কেউ অনলাইন নিয়ে কথা বলে না। শুধুমাত্র লেভেল 1 নিয়ে যে কথা বলে না, ব্যাপারটা এমন না। আমি কাউকে ছোট করতেছি না, আমি জাস্ট যেটা সত্য সেটাই তুলে ধরতেছি। এখানে বিষয়টা হচ্ছে, তারা কথা বলে একজন লাইনম্যান মারা গেলে তখন শোক সংবাদ শিরোনামে একটা পোস্ট করে, বিভিন্ন আহ, যেই চিঠিগুলা আরবি থেকে বের হচ্ছে, সেই চিঠিগুলা পেয়ে সেগুলোকে পোস্ট করতেছে। কিন্তু এটা কিন্তু আসলে কোনো কাজের না। আপনি একটা চিঠি পেয়ে কতটুকু উপকৃত হবেন? খুব একটা উপকৃত হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, ইম্পর্টেন্ট থাকে, গুরুত্বপূর্ণ কিছু চিঠি থাকে, কিন্তু এগুলো দেখে কি আসলে খুব একটা লাভ হয়? যদি আপনি আপনার অধিকারটা সম্পর্কে না জানেন, অধিকারটা সম্পর্কে কথা বলতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার তো পেজ চালানোর দরকার নেই, বা আপনার এগুলো নিয়ে কাজই করার দরকার নেই। আপনি আপনার মতো সেফ থাকেন, এটা করার প্রয়োজন নেই।
আমি মাঝে মানে খুব চেষ্টা করেছিলাম যে অন্যান্য যারা পেজ আছে তাদের সাথে আমাদেরকে একটা মার্চ করার জন্য। বিভিন্ন পেজ আছে যারা পিবিএস নিয়ে কাজ করতেছে, তো আপনার হাজারটা পেজের তো দরকার নাই। আপনি একটা পেজ চালান, একটা কমিউনিটি তৈরি করেন, এখানে আপনি নেতা হইতে চাইলে আপনি আসেন। আমি সবাইকে ওয়েলকাম জানাই। আপনাদের মধ্য থেকে কেউ যদি লিড করতে পারেন, আমার যে লিড করতে হবে বিষয়টা এমন না, আপনারা কেউ যদি লিড করতে পারেন, আমি আমার আমি আমার জায়গাটা ছেড়ে দিচ্ছি। আপনি আসেন পিবিএস অ্যাক্টিভিটিসটাকে আপনি লিড করেন, আপনি কমিউনিটিটাকে লিড করে সামনে এগিয়ে নিয়ে যান। কিন্তু আপনার হাজারটা যদি আপনি কমিউনিটি তৈরি করেন, সেক্ষেত্রে আপনি একত্রিত হবেন কিভাবে? সেটা তো কখনোই পসিবল না। আপনি হাজারটা পেজ তৈরি করতেছেন, প্রত্যেকে দেখি এখন যতগুলো না এমপ্লয় আছে তার চেয়ে বেশি পেজ আর গ্রুপ। কি হয় এতগুলো পেজ এতগুলো গ্রুপ দিয়ে আসলে আপনি কমিউনিটিটাকে আরও নষ্ট করতেছেন। আমার যদি পেজ যদি আপনাদের কাছে এতটা জনপ্রিয় না হতো, বা অন্য কোনো পেজ যদি আজকে আমার চেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে, আমি অবশ্যই তার সাথে আমার পেজটাকে বন্ধ করে দিয়ে আমি তার হয়ে কাজ করব, তার সাথে কাজ করব। কারণ আমি এখানে নেতা হতে আসিনি। আমি আসছি আমার অন্যায়টাকে তুলে ধরতে, আমাদের সাথে হওয়া অন্যায় অবিচার এগুলোকে তুলে ধরতে আসছি। আমার এখানে নেতা হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার নেতা হওয়ার ইচ্ছা থাকলে আমি লাইভে আজকে অডিও, আমার ভয়েস চেঞ্জ করে আসতাম না। আমি আমার ক্লিয়ার ভয়েস নিয়ে আসতাম, আমার চেহারাতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে তারপরে আসতাম লাইভে, যাতে আমাকে সুন্দর দেখা যায়। গোসল করতাম, পারফিউম মারতাম, মেরে তারপরে লাইভে আসতাম, কারণ আমি নেতা হতে আসছি। কিন্তু আসলে আমি নেতা হতে আসিনি, এই জন্য 5 বছর পরে আজকে লাইভ করতেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আমি যদি নেতা হতে আসতাম, আমার যত কর্মকাণ্ড আছে সেগুলো আমি অনেক আগেই জানাতে পারতাম আপনাদেরকে, সেটা আমি জানাইনি। আপনারা অনেকে আজও জানেন না যে আসলে আমার পিবিএস অ্যাক্টিভিটিস কত বড়। আপনারা শুধুমাত্র জানেন যে আমার পিবিএস অ্যাক্টিভিটিস একটা পেজ। আসলে কি শুধুমাত্র একটা পেজ না, আমার এখানে 1200-র মতো মেম্বার আছে যারা সরাসরি পিবিএস অ্যাক্টিভিটির সাথে যুক্ত এবং কাজ করে যাচ্ছে। 27টা টিম আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ব্যাপার নিয়ে যারা কাজ করতেছে। আলাদা আলাদা 27টা টিম আছে। বাংলাদেশে 4টা জোন আছে যারা কাজ করতেছে। এগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। হয়তো আমি করোনাকালীন সময়ে একটা কারণে আমি আপনাদেরকে জানাইছিলাম আমার সম্পর্কে, আমার প্রিভিয়াস অ্যাক্টিভিটির সম্পর্কে। এছাড়া কিন্তু আপনারা জানেন না। আমি নেতা হতে আসলে নেতার মতো ভাব দেখাতাম, নেতার মতো কথা বলতাম, চালচলনে নেতার মতো ভাবটা থাকতো আমার। কিন্তু আমার মনে হয় না যে আমি সেটা করতেছি। তো সেক্ষেত্রে আমি চাবো যারা বিভিন্ন পেজ চালাচ্ছেন, আপনারা একত্রিত হন, আমার মাধ্যমে হন, অথবা যদি আপনারা লিড দিতে চান, আপনারা যদি কমিউনিটিকে সামনে এগিয়ে নিতে চান, আমার চেয়ে ভালো কিছু করেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনার ভিতরে আমার সম্পূর্ণ কমিউনিটিকে ঢুকিয়ে দেবো। আমার যে 1200 মেম্বারের টিম আছে, আমার যে 27টা যে টিম আছে আর 1200 মেম্বার আছে, সবগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তারা আপনার হয়ে কাজ করবে, আপনার সাথে কাজ করবে, আমিও আপনার পিছনে থেকে কাজ করবো। কোনো সমস্যা নেই, কারণ আমি নেতা হতে আসিনি, আমি কাজ করতে আসছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছি। 31 মে 2020, যেখানে আরবি 25% লোকবল নিয়ে সীমিত পরিসরে অফিস চালু করেছে, সেখানে সমিতিগুলো পূর্বেকার ন্যায় চলছে শতভাগ লোকবল নিয়ে। প্রতিদিনের কাজ দেখলে মনে হয় জুনের 30 তারিখ। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। আরবি এখানে আপনার সবার শিফটিং করে শিডিউল করে ডিউটি করছে, কিন্তু পিবিএসগুলোতে আরও কাজের চাপ বাড়ানো হয়েছে, আলোর গেরিলা তৈরি করা হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের জন্য 72 জন লোককে পটুয়াখালীতে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন পিবিএসে বিভিন্ন বিষয় হয়েছে, যেগুলো আসলে উচিত হয়নি। কিন্তু আমরা তো এটা নিয়ে কথা বলতে পারতেছি না। আপনার সিস্টেমে আপনার জিএমকে যদি আপনার জিজ্ঞাসা করতে পারেন, বা সে যদি আপনার সাথে ফ্রি হয়, বা তার সাথে যে ফ্রি, আপনি হয়তো বা মানে যদি জিজ্ঞাসা করে থাকেন বা জেনে থাকেন, তার সাথে যে ফ্রি, তার সাথে আলোচনা করলে জানতে পারবেন যে আসলে সেও এটা নিয়ে বিরক্ত। 80টা পিবিএসের জিএম, এজিএম বা পল্লী বিদ্যুতে কর্মরত কেউই আরবির এসবকে সাপোর্ট করে না, কোনোভাবেই সমর্থন করে না। কিন্তু সবার ভয় একটা, যদি একটা শোকজ খাই, যদি আমাকে বাড়ির পাশ থেকে বদলি করা হয়, যদি আমার চাকরিটা চলে যায়, যদি সাসপেন্ড করা হয়, এই ভয়গুলো নিয়ে সবাই বসে আছে, কেউ কথা বলতেছে না। আমি জিএম হিসেবে বুঝতেছি যে আরবি যেটা করতেছে এটা অন্যায়, আমি আমার কর্মীদেরকে সেটা নিয়ে চাপায় দিচ্ছি। কিন্তু আমি আরবিকে বলতে পারতেছি না যে ভাই যেটা করতেছেন এটা আসলে ঠিক না, এটা উচিত হচ্ছে না, এটা করা যাবে না, এটা আমরা বলতে পারতেছি না। জিএম এজিএম কেউই বলতে পারতেছি না। জিএম যখন এজিএমকে বলতেছে, এজিএমও বলতে পারতেছে না, সে জুনিয়র ইঞ্জিনিয়ারকে চাপাচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আবার লাইনম্যানদেরকে চাপাচ্ছে। সবাই সবার দিক থেকে করতেছে, কিন্তু আসলে অন্যায়টা করতেছে, সঠিকটা কেউই করতেছে না। অন্যায়ের কথা বলতেছে না, অবিচারের কথা বলতেছে না,
চুপচাপ শুনে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, হ্যাঁ অলরাইট। বিষয়টা হয়ে গেছে এমন। এবং এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একটা, সবার সঠিক হইতে হবে। আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে কখনো ন্যায়ের পথে চলতে পারবেন না। অবশ্যই আপনাকে ন্যায়ের পথে থাকতে হবে এবং অন্যায়কে অবশ্যই ডিনাই করতে হবে, অন্যায়কে বাদ দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যান্য কর্মচারীদের সাথে লাইনম্যানদের বেতন বৈষম্য করে রেখেছে, এই বিষয়ে কিছু বলার। আচ্ছা, আসলে আমি নিজে লাইনম্যান না, তো সেক্ষেত্রে অন্যান্য কর্মচারীদের সাথে লাইনম্যানদের বেতনের যে বৈষম্য, সেটার ব্যাপারেও আমি আসলে কী বলবো সেটা আমার জানা নেই। আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের, তো সেক্ষেত্রে ফাইন্যান্স সম্পর্ক আমার খুব একটা মানে স্পেসিফিক্যাল আইডিয়া নেই যে আমি বলবো যে এটার এখানে বৈষম্য, এই বেতন বৈষম্য হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এটা সম্পর্কে আমি জানি না। তবে হ্যাঁ, ওয়াইডিং ইন্সপেক্টরের ব্যাপারে মাঝে কিছু তথ্য পাইছিলাম, ওয়াইডিং ইন্সপেক্টর, এইসি, এদের ব্যাপারে কিছু ইনফরমেশন পাইছিলাম, কিন্তু এগুলো নিয়ে লেখা হয়নি, কথা বলা হয়নি। কারণ এদের নিয়ে কথা বললে আসলে ভুলে যাবে কিছুদিন পরে। আমার পেজে তারা একটা লাইক কমেন্টও করবে না, কোনো লাভ হবে না। তারা কি করবে, যখন তাদের দাবিটা আদায় হয়ে যাবে তখন তারা আর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখবে না, আমাদের ইউনিটিতে কোনো কাজে আসবে না। আর এটার পিছনে আমি শ্রম দিয়ে সময় ব্যয় করে আসলে খুব একটা লাভ নেই। আর আমি তাদের কয়েকজনের সাথে আলাপ করে আসলে খুব একটা সহযোগিতা পাই নাই, তো যার কারণে আমি এটা নিয়ে লেখালেখি করিনি। তো আমি সরি পিয়াল হাসান, যে আমি আসলে লাইনম্যানদের বেতন বৈষম্য নিয়ে খুব একটা বলতে পারতেছি না। তবে আপনি স্পেসিফিক্যাল তথ্য যদি আমাকে পেজের ইনবক্সে দেন, তাহলে আমি হয়তো আমার টিমের মাধ্যমে সেটা যাচাই বাছাই করে সেটার সম্পর্কে হয়তো আমরা ব্যবস্থা নিব আর কি। চুক্তিভিত্তিক লাইন ক্রু কি এমন বৈষম্য থাকবে? চুক্তিভিত্তিক লাইন ক্রু আসলে আপনারা সবাই জেনেই আসছেন, চুক্তি ভিত্তিক চাকরি এটা, আপনারা সবাই জেনেই আসছেন। এমন না আপনাদেরকে জোর করে ঢুকানো হয়েছে বা আনা হয়েছে বাড়ি থেকে ডেকে, এমনটা না। আপনারা সবাই জেনেই আসছেন যে চুক্তিভিত্তিক লাইনম্যান। তো সেক্ষেত্রে এটা নিয়ে ডিবেট করার কিছু নেই, বিতর্ক জড়ানোরও কিছু নেই যে আমরা কেন চুক্তিভিত্তিক হবো। আপনি তো জানেন যে আপনি চুক্তিভিত্তিক লাইনম্যান, তাই না? তো সেক্ষেত্রে এটা বৈষম্যটা আপনি জেনেই আসছেন। এখন চাইলে আপনি হয়তো বা এটা কন্টিনিউ করতে পারেন, না চাইলে আপনি বেটার কোনো জায়গায় যেতে পারলে সেটা যেতে পারেন। তবে আশা রাখা যাবে, আপনি আশা করতে পারেন। আর নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো অনুযায়ী লাইন ক্রু চুক্তিভিত্তিক নেওয়ার আসলে নিয়ম আছে কিনা আমার জানা নেই। আমি আসলে এটা নিয়ে খুব একটা স্টাডি করিনি, যার কারণে আমি এটা নিয়ে শিওর বলতে পারতেছি না। তবে হ্যাঁ, এটা নিয়মিত করা উচিত, আমি আমার দিক থেকে যেটা মনে করি সেটা নিয়মিত করা উচিত। কিন্তু বৈষম্যের ব্যাপারটা আপনারা জেনে আসছেন, তো এটা নিয়ে ডিবেট করার কোনো কিছু নেই। সমিতিতে যারা লেভেল 1 করোনা আক্রান্ত হয়েছে তারা কি কোনো প্রণোদনা পাবে? লেভেল 1 করোনা আক্রান্ত হলে প্রণোদনা, আসলে আরইপি থেকে করোনার ব্যাপারে ইনস্ট্রাকশন খুব একটা ক্লিয়ার না, যার কারণে এটা নিয়ে আমি ক্লিয়ার বলতে পারতেছি না, সরি। একজন লাইনম্যানের সাথে লেবার ইলেকট্রিশিয়ানদের সাইট পাঠানোর কোনো নিয়ম আছে কি? না, একজন লাইনম্যানের সাথে লেবার ইলেকট্রিশিয়ানদের সাইটে পাঠানোর কোনো নিয়ম নেই। আপনার সাথে একজন দক্ষ লাইনম্যান থাকতে হবে, সাথে আপনি হয়তো বা নতুন কাউকে নিতে পারেন বা কাজ শিখতেছে এমন কাউকে নিতে পারেন, মানে লাইনম্যান হতে হবে, তার সোজা কথায় লাইনম্যান নিয়ে আপনার সাইট করতে হবে। আপনি ইলেকট্রিশিয়ান নিয়ে বা অন্য কাউকে নিয়ে লেবার নিয়ে কাজ করতে পারবেন না। তবে যদি লেবার নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার হয়তো বা আপনি তাকে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাতে পারবেন, তবে খুঁটিতে উঠাতে পারবেন না। আর লেভেল 1কে আপনি একজন লেবারকে নিয়ে সাইডে যাবেন, আপনি খুঁটিতে উঠতেছেন, আপনার একটা দুর্ঘটনা ঘটলে লেবার 1 কি বুঝবে আপনাকে কীভাবে রেস্কিউ করতে হবে? সেটা তো বুঝবে না। আপনি কেন যাচ্ছেন ইলেকট্রিশিয়ান নিয়ে সাইডে, কেন যাচ্ছেন লেবার নিয়ে সাইডে? এটা তো যাওয়ার প্রয়োজন নেই। এটা আপনাদের দোষ যে আপনারা যাচ্ছেন, এটাকে মেনে নিছেন, সহজ করে নিছেন, এটা তো দরকার নেই। আপনি একজন লেবার নিতে পারেন যখন আপনার লেবার প্রয়োজন হচ্ছে, যখন আপনার কাজের প্রয়োজন হচ্ছে। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার লাইন ওয়ার্কের জন্য লেবার নিয়ে থাকেন, তাহলে সেটা বলবো সেটা আপনাদের দোষ। আপনারা এটা নিয়ে অভ্যস্ত হয়ে গেছেন বা মানায় নিচ্ছেন, এটা মানায় নেওয়া ঠিক হয়নি। আপনার লাইনম্যান নিয়ে আপনি সাইডে যাবেন, আপনার লাইনম্যান দিতে বলেন, লাইনম্যান নিয়ে আসেন, এটার ব্যাপারে কথা বলেন যে আমার অফিস লাইনম্যান না, আমরা ওই সাইটে যেতে পারবো না। আল্লাহ না করুক আপনি একটা দুর্ঘটনা, ছোট একটা দুর্ঘটনায় পতিত হলেন খুঁটির উপরে উঠে, তো তখন লেবারটা কিন্তু আপনাকে রেস্কিউ করতে পারবে না, তার নিচে থেকে ওই চেঁচামেচি আর দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করার থাকবে না। কিন্তু একজন লাইনম্যান যদি দক্ষ থাকে, সে অবশ্যই আপনাকে রেস্কিউ করার ক্ষমতা রাখে, যে আপনাকে রেস্কিউ করতে পারবে। আমরা যারা লাইনম্যান 2015, আমরা যারা লাইনম্যান 2015 ইংরেজি সালে বেতন বৈষম্যের শিকার, এর কোনো সমাধান আসবে কিনা? আসলে আবুল বাশার, আমি সরি ভাই, আমি আসলে বেতন বৈষম্য নিয়ে, বেতনের ব্যাপারে লাইনম্যানদের যে বেতনের ব্যাপারটা, আমি আসলে অ্যাডমিনিস্ট্রেশনের, তো আমি এটার ব্যাপারে খুব একটা ভালো জানি না। আপনাদের বেতন বৈষম্যের ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার না। তবে আপনারা যদি আমার কাছে তথ্য দিতে পারেন, হয়তো বা আমি আমার টিমের মাধ্যমে
টিম, আমার অভিজ্ঞ টিম আছে, দক্ষ টিম আছে। সেই টিমের মাধ্যমে হয়তো বা আমি এটা যাচাই বাছাই করে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারপর হয়তো বা এটা নিয়ে ব্যবস্থা নিতে পারি বা কথা বলতে পারি। আশা করবো আপনারা পেজের মেসেজে আমাকে এই তথ্যগুলো একটু দিয়ে সহযোগিতা করবেন। জানার আগ্রহ, আপনি কি সমিতিতে কর্মরত নাকি আরবিতে? হ্যাঁ, আমি সমিতিতে কর্মরত। আমি আরবিতে নেই, সমিতিতে কর্মরত। তবে আরবির বেশ কয়েকজন আমাদের সাথে যুক্ত আছে, প্রায় 12 জনের মতো, 11-12 জন আছে যারা আমাদের সাথে যুক্ত আছে, আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো বা অনেক কিছুই করা কঠিন হয়ে যেত আমার। অনেক তথ্যই আমরা পেতাম না, অনেক কিছু জানতে পারতাম না, কিন্তু তাদের সহযোগিতার জন্য অনেক কিছু জানতে পারি। তাদেরকে ধন্যবাদ জানাই অন্তর থেকে একেবারে। বেশি গ্রেড হয়ে কী লাভ? লাইনম্যানের সাথে সিকিউরিটি গার্ডের বেতনের পার্থক্য নেই। পিয়াল ভাই, আসলে আমি এই ব্যাপারটাকে সমর্থন করি না। আপনি কারোর সাথে কম্পেয়ার করতে পারবেন না। এখানে সবাই আপনার ভাই, সবাই আপনার কলিগ, সবাই আপনার সাথে কর্মরত। আপনি লাইনম্যান আর সিকিউরিটিকে ব্যতিক্রম করতে পারবেন না। হ্যাঁ, আপনি ফিল্ড ওয়ার্ক করতেছেন, সেজন্য হয়তো বা আপনার বেতন কিছুটা বেশি থাকতে পারে, কিন্তু সিকিউরিটি গার্ড, অফিস পিয়ন, তারা যেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসছে, আপনি সেম শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসছেন আপনার সার্কুলার অনুযায়ী। হ্যাঁ, হতে পারে আপনি হয়তো বা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বেশি হতে পারেন, কিন্তু আপনার সার্কুলার অনুযায়ী আপনিও যে সার্টিফিকেট দিয়ে জয়েন করছেন, মিনিমাম যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সিকিউরিটি গার্ড, অফিস পিয়ন একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসছে। তবে আপনি লাইন ওয়ার্কের ক্ষেত্রে আপনাদের গ্রেড সিস্টেম থাকে, সেক্ষেত্রে আপনারা উপকৃত হন আর কি। তবে আমি কারোর সাথে কম্পেয়ার করাটা খুব একটা সমর্থন করি না, আমার এটা পছন্দ না। কারণ সবাই আপনার কলিগ, সবাই আপনার সাথে সম্পর্কিত। আমি অ্যাডমিনিস্ট্রেশনের ডিপার্টমেন্টের এই জন্য বলতেছি ব্যাপারটা এমন না, যেটা সঠিক আর কি, সেটা আমি আমার দিক থেকে বললাম। করোনাকালীন সময়, বন্যার সময়, বৃষ্টির সময়, যেখানে সবাই আতঙ্ক, সেখানে, যেখানে সবাই করোনা পজিটিভ হচ্ছে, এমন সময় অফিস কেমনে 31/7/20-এর মধ্যে পেন্ডিং কাজ সব করতে বলবে? কেমন করে? আমার বোধগম্য নয়। হ্যাঁ, এই বিষয়টা আমারও বোধগম্য নয়, যে আসলে 31/7/2020-এর ভিতরে কীভাবে পেন্ডিং কাজগুলো করতে বলতেছে। আসলে মানসিকভাবে তারা কোন অবস্থানে আছে আমার জানা নেই। প্রথমে রেজওয়ানের যে বিষয়টা, এটা আমার মনে পড়ে মাঝে মধ্যেই, সিস্টেমটা কতটুকু দুর্বল হলে বা কতটুকু খারাপ হলে একটা রেজওয়ান বাগেরহাটের যে কাহিনীটা, রেজওয়ানের কাহিনীটা যদি আমি একটু বলি তাহলে ক্লিয়ার হবে। তার স্ত্রী অসুস্থ, সন্তান সম্ভব, সে ছুটি চাইলেও তাকে ছুটি দেওয়া হলো না করোনার অজুহাতে। তার সন্তান জন্ম নিল, ছুটি চাইলো, ছুটি দেওয়া হলো না করোনার অজুহাতে। তার সন্তান অসুস্থ হলো, ছুটি চাইলো, ছুটি দেওয়া হলো না করোনার অজুহাতে। সন্তান মারা গেল, ছুটি চাইলো, ছুটি দেওয়া হলো না করোনার অজুহাতে। কিন্তু তাকেই অফিস অর্ডার করা হলো যে তুমি পটুয়াখালীতে যাবা, যে ওইখানে শতভাগ বিদ্যুতায়ন করে আসবা। আসলে এটা কেমন করোনার অজুহাত আর কেমন নিয়ম, আসলে আমার বোধগম্য না। এখানে মানে ছুটি যদি করোনার অজুহাতটাই থেকে থাকে, তাহলে কেন 72 জনকে পাঠানো হলো? অফিসার, আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না, যে পটুয়াখালীতে 72 জনকে পাঠানোর পরে সেখানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যায়। সেখানে 15 জনকে রেখে বাকি সবাইকে যার যার পিবিএসে ফেরত পাঠানো হয়েছে। এটার কোনো অফিস অর্ডার হয়নি, আমরা পাইনি। এটার কোনো অফিস অর্ডার হয়নি, মৌখিকভাবে তাদেরকে ফেরত নিয়ে আসা হয়েছে। তো এটা আসলে ভুল সিদ্ধান্ত। এরপরে আবার 31/7/2020-এর মধ্যে পেন্টিং কাজ সব করতে বলা হয়েছে। তো এটা আসলে কিভাবে সম্ভব? যদি এমনটা মনে করা হয় যে আমি আমার করোনার ভিতরেও শতভাগ সেবা দিয়ে যাবো, এটা তো আসলে সম্ভব না। আপনি আপনার লাইনটা চালু রাখতে পারেন, আপনার বিদ্যুৎ সেবাটা আপনি দিয়ে যেতে পারেন, কিন্তু এর বাইরে যদি আপনি মনে করেন যে আমরা সব কাজ করে ফেলবো, তার চেয়ে বেশি কাজ করবো, আলোর গেরিলা টিম তৈরি করব, আপনার লোকবল নিয়ে আপনি বলতেছেন কুইক রেসপন্স টিম তৈরি করেন, আলোর গেরিলা তৈরি করেন, 5 মিনিটের ভিতরে আপনি অভিযোগ সমাধান করবেন। কিভাবে করবেন সমাধান? আপনার লাইনম্যান আছে 5 জন, আপনি কিভাবে সমাধান করবেন? তাদেরকে তো আপনি বসায় রাখতেছেন না সারাদিন। তো আসলে এই ব্যাপারগুলো আসলে ঠিক না, এগুলো যেগুলো করতেছে উচিত না। এগুলোর ব্যাপারে কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলি আমার দিক থেকে এককভাবে, বা আমার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস থেকে কথা বলা হয়। এর বাইরে খুব একটা যে কেউ কথা বলে এগুলো নিয়ে, এমনটা হয় না। আবার আমি যদি আপনাদের কাছে সমর্থন চাই বা আপনাদেরকে আমি একত্রিত করতে চাই, আপনারা একত্রিত হবেন না। তা আসলে আমার দিক থেকে আমি কতটুকু করতে পারি? আমি একা যতটুকু পারতেছি আমি ততটুকু করে যাচ্ছি আপনাদের জন্য। দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতেও করে যেতে পারি। তবে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই, যে আপনারা সবাই আমার লাইভটা দেখতেছেন, এবং আমি চাবো যে আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হলে
হয়তো বা আমরা আমাদের কাজগুলোকে আরও বেগবান করতে পারবো, আর একটু শক্ত অবস্থানে যেয়ে শক্তভাবে এগোতে পারবো। এটা আমরা বিশ্বাস করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কথা বলার জন্য। মাখন মিয়া ভাই, আপনাকেও ধন্যবাদ, লাইভে আসার জন্য ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকেও। অপ্রিয় সত্য ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ লাইভে থাকার জন্য। পিবিএস সিস্টেমে লাইনম্যানদের কর্মপরিবেশ এর অসঙ্গতি ও আরইবি-এর কার্যকলাপ সম্পর্কে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অবহিত করা প্রয়োজন। মেজবাউল ফিরদৌস ভাই, আসলে আমাদের যে টিমগুলো আছে, আমাদের 27টা টিমের মধ্যে থেকে একটা টিম আছে যারা রিলেশনশিপটা বজায় রাখে এবং উচ্চপদস্থ যে অফিসগুলো আছে তাদের সাথে সম্পর্কটা বজায় রাখে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গাতে জানাই, কিন্তু জানানোর পরেও এটা যে খুব একটা ফলপ্রসূ হয় ব্যাপারটা তেমন না, খুব একটা ফল আসে না, আমরা ফল পাই না। তো অনেক সময় ভালো করতে যে খারাপ কিছু হয়ে যায়, আমরা চাই একভাবে হয়ে যায় আর একভাবে, এমনটা হয় আর কি, প্রচুর পরিমাণে আমরা এটা ফেস করি। আমাদের যে সরকারের যে উচ্চ পর্যায়গুলো আছে সেগুলোতে সম্পর্ক নেই ব্যাপারটা এমন না, আমরা সব জায়গাতে যতদূর সম্ভব আমরা জানানোর চেষ্টা করি। তো আসলে লাভ হয় না আর কি, এটা হচ্ছে ব্যাপার, যে হয় না, কাজ হয় না সেগুলোতে। তবে একটা দিক থেকে কাজ হতে পারে, সেটা হচ্ছে যদি আমরা একত্রিত হয়ে একমতে একভাবে চলতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা উপকার আসতে পারে, আমরা উপকৃত হতে পারি। কিন্তু সেটার জন্য সবার মন মানসিকতা এক হওয়া জরুরি। সবার একটা মানে ভীষণ নিয়ে বা সবার একত্রিত হয়ে একে অন্যের জন্য থাকা জরুরি। যদি তেমনটা না হয়, যদি কেউ মনে করে যে হ্যাঁ আসি ইউনিটিতে, সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে সেটা পসিবল না। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই, আপনাদের ভিতরে অনেকেই আছে যারা আমার পেজে পোস্টগুলো দেখে কিন্তু লাইক করতেই ভয় পায়, লাইক করতে প্রচুর পরিমাণে ভয় পায়। এই ভয় পাওয়ার কারণটা হচ্ছে আরবি থেকে কি দেখেই ফেলে কিনা, আরবি থেকে কি আমাকে সাসপেন্ডই করে কিনা, এই সমস্যাটা, এই ভয়টা তাদের ভিতরে থাকে। কিন্তু এই ভয় নিয়ে যদি আপনি মনে করেন হ্যাঁ পিবিএস অ্যাক্টিভিটিস কাজ করতেছে, করে যাক শালা, সমস্যা নেই, আমি আমার দিক থেকে শুধু সুবিধা নিয়ে যাই, সমস্যা নেই, তারা কথা বললেই তো হচ্ছে, আমার আর কথা বলার দরকার কি? ভাই এটা ভুল কথা। একটা সময় হয়তো আমি থাকবো না, আমি আজকে আছি, কালকে আমি আপনাদের ব্যাপার নিয়ে কাজ করতে যে ক্ষতিগ্রস্ত হলে আমি কালকে থাকবো না, তখন বলবো না পিবিএস অ্যাক্টিভিটি আসছিল আবার চলে গেছে। কিন্তু আসলে কেন গেছে সেটা কি আপনারা জানেন? কেন চলে যেতে চাচ্ছি সেটা কি আপনারা জানেন? জানেন না। মাঝে আপনারা দেখে থাকবেন যে আমি প্রিভিয়াস অ্যাক্টিভিটিজের নাম চেঞ্জ করছিলাম, করে বিভিন্ন দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা আমাদেরকে বলছিল তাদের ব্যাপার নিয়ে কথা বলার জন্য, তাদেরকে একত্রিত করে এগোনোর জন্য। তো আমরা এটাকে নাম চেঞ্জ করে এগোতে চাচ্ছিলাম তাদেরকে নিয়ে। এটার কারণ অনেকেই জানেন না, কিন্তু যখন নাম চেঞ্জ করা হয়েছে তখন সবাই বলতেছে হ্যাঁ এটা ঠিক হয় নাই, উচিত হয় নাই। আরে ভাই, আপনি তো আমাকে হেল্প করতেছেন না, আপনি আপনার পিবিএস এর তথ্য দিচ্ছেন না আমাকে। তো সেক্ষেত্রে আপনি যদি আমাকে তথ্য না দেন, যদি কিছু আমি আপনার দিক থেকে সহযোগিতা নাই পাই, তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে পিবিএস অ্যাক্টিভিটি চালাবো, আপনাকে নিয়ে কীভাবে কথা বলবো? আপনার পিবিএস একটা সমস্যা হচ্ছে, আপনি চুপচাপ বসে আছেন কুলু পেটে, হ্যাঁ পিবিএস অ্যাক্টিভিটিস পেজ আপনি সকাল সন্ধ্যা দেখতেছেন যে পিবিএস অ্যাক্টিভিটিস কথা বলুক, আপনি পেজে মেসেজ দিচ্ছেন স্যার এটা নিয়ে বলেন, ভাই এটা নিয়ে বলেন। কীভাবে বলবো আমি? আপনি কি আমাকে তথ্য দিচ্ছেন? সহযোগিতা করতেছেন না, আপনি ভয় পাচ্ছেন একটা লাইক দিতে, সেখানে আপনি আমাকে কীভাবে তথ্য দিবেন? কীভাবে আপনি চিন্তা করেন যে পিপিএস অ্যাক্টিভিটিজের মাধ্যমে আপনি ভালো কিছু পাবেন? আমি হয়তো একদিন আপসেট হয়ে যাব, হয়ে আমি আমার পেজটা ডিলিট করে দিব, কি হবে? কি প্রাপ্তি থাকবে আপনার? কি পাবেন? কিন্তু যদি আপনি আজকে একত্রিত হতে পারেন, যদি আমরা সবাই একসাথে চলতে পারি, একমতে চলতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো কিছু আশা করতে পারেন। তো আমি চাবো যে সবাই একত্রিত হন, সবাই সবার দিক থেকে একত্রিত বলতে এমনটা বোঝাচ্ছি না যে আপনারা আন্দোলনের জন্য এক হন, আন্দোলন করব, এমনটা না। আমরা আন্দোলনকে কখনো সমর্থন করিনি, আজও করি না, ভবিষ্যতেও আন্দোলনকে সমর্থন করব না। তবে একত্রিত হলে, ভ্রাতৃত্ববোধ তৈরি হলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জায়গাটা তৈরি করতে পারলে হয়তো বা আপনারা উপকৃত হবেন, এটা আমি বিশ্বাস করি। আর ভয় ছাড়েন, আপনি একটা চাকরি করেন, আপনার এখানে তো কেউ 20-25 বছরের নিচে নেই, যারাই কর্মরত আছেন লাইনম্যান চুক্তিভিত্তিক বাদে, তারা কিছু ছোট ভাই আছে যাদের নতুন করে আসছে আর কি।
তাছাড়া বেশিরভাগই যারা আছেন তাদের বয়স হয়ে গেছে, তারা বয়স 30, 35, 40 এরকম হয়ে গেছে। আপনারা ভয় পাচ্ছেন কী নিয়ে? আসলে কী নিয়ে ভয় পান আমি সেটা বুঝি না। আপনি আমার পেজে একটা তথ্য দিতে ভয় পাচ্ছেন, একটা লাইক দিতে ভয় পাচ্ছেন, একটা কমেন্ট করতে ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? একটা চাকরি শেষ করে ফেলা খুব সহজ? এতটা সহজ না। আপনার চাকরি নষ্ট করতে গেলে অবশ্যই একটা স্পেসিফিক কারণ লাগবে। তো আমি চাবো যে আপনারা আপনাদের দিক থেকে আপনাদের প্রিভিয়াস এর ভিতরে নিজেদের ভিতরে কমিউনিকেশন বাড়ান, নিজেদের ভিতরে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এগুলো তৈরি করেন, যাতে করে সবাই সবার উপকারে আসতে পারেন, সবাই অনলাইনে কথা বলতে পারেন। এটা আমি এখন চাবো, এটা আমি চাই যে আপনারা নিজস্বভাবে এটা তৈরি করেন। আর আমাদের যে ইউনিটি গ্রুপটা আছে, সেটাতে আপনারা জয়েন হতে পারেন, কিন্তু আপনার ইনফরমেশন দিয়ে, আপনাদের নিরাপত্তার সাথেই। ইনফরমেশন না দিয়ে আপনারা আসলে আমার আহামরি ক্ষতি নেই, আমার কোনো সমস্যা নেই, বিলিভ মি, আমার কোনো সমস্যা নেই। আপনারা ইনফরমেশন দিলেন কি না দিলেন এটা নিয়ে আমার হেডেক নেই, কিন্তু আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা ইনফরমেশনটা নিচ্ছি, যাতে করে বহিরাগত কেউ প্রবেশ না করে। আপনি একটা কথা বলবেন, মন খুলে বলার আগে ভয় পাচ্ছেন, তো কেন? বাইরের কাউকে যদি ইনক্লুড না করি সেক্ষেত্রে তো আপনার বলতে সমস্যা হচ্ছে না। সবাই লাইনম্যান থাকলে তো আপনি আপনাদের সমস্যা নিয়ে আলাপ করতেই পারতেছেন। তো আশা করবো ব্যাপারটাকে আপনারা সহজভাবে নিয়ে আমাদের গ্রুপে, ইউনিটি গ্রুপ যেটা আছে লাইনম্যানতে, সেটাতে জয়েন হবেন। আর অন্যান্য পদবীর জন্য আমরা খুব দ্রুত আমাদের ইউনিটি গ্রুপ তৈরি করে ফেলবো। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা, আমি আর কিছু কমেন্ট যদি করি, এগিয়ে যান, আমার পক্ষ থেকে শতভাগ থাকার চেষ্টা করব, এবং পূর্ণ সমর্থন আছে। আচ্ছা, রুহুল আহমেদ ভাই ধন্যবাদ। সাব স্টেশনে কি অভিযোগ কেন্দ্র করা যাবে? সাব স্টেশনে আচ্ছা, এটা আসলে ভ্যারি করে। আপনার সাব স্টেশনে অভিযোগ কেন্দ্র করার যে বিষয়টা, আসলে সাব স্টেশনে তো আপনি বহিরাগত কাউকে প্রবেশ করতে দিতে পারবেন না। এটা আপনার ডেঞ্জার এরিয়া, তো সেক্ষেত্রে যেহেতু হাই ভোল্টেজ এরিয়া, সেক্ষেত্রে আপনি সাব স্টেশনে কাউকে অ্যালাউ করতে পারবেন না, বহিরাগত কাউকে। তো সেক্ষেত্রে অভিযোগ কেন্দ্র করার কোনো সুযোগ আমি দেখি না। তবে যদি জায়গা সংকট থাকে, সেক্ষেত্রে হয়তো বা সাব স্টেশনের সামনে বা গেটের ভিতরে যাতে সহজেই মানুষ অ্যাক্সেস করতে পারে এমন একটা জায়গাতে করতে পারে। কিন্তু যদি এমনটা হয় আপনার সাব স্টেশনের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো পার হয়ে যাওয়া লাগতেছে বা মানুষ সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনার না করাটাই উচিত হবে বলে আমি মনে করি। যদিও সাব স্টেশনের ভিতরে অভিযোগ কেন্দ্র করার কোনো নিয়ম নেই, সেটা সুযোগ নেই, কিন্তু যদি জায়গার স্বল্পতা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, সেক্ষেত্রে অভিযোগ কেন্দ্র আপনি করতে পারেন। আমার দিক থেকে আমি মনে করি যে এটা ইনস্ট্রাকশন না, এটা জাস্ট আমার নিজস্ব মতামত দিচ্ছি, যে আপনি অভিযোগ কেন্দ্র করতে পারেন, তবে সেটা যেন মানুষের ক্ষতির কারণ না হয় বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে, এটা হলে হতে পারে। জাজাকাল্লাহ জি, থ্যাংক ইউ। লাইনম্যান কী কী কাজ করবে এরকম কোনো ইনস্ট্রাকশন আছে কি? কে কী বলবে? অনেকেই নিজের কাজ দায়িত্ব সম্পর্কে অবগত নেই। অনেকেই মনে করি জুনিয়র ইঞ্জিনিয়ার এজিএম যা বলে তাই চাকরি হোক, সেটা নিয়ে হোক, সেটা অনিয়ম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। এটা একটা বড় সমস্যা যে আমরা আমাদের সার্ভিস রুল সম্পর্কে জানি না, আমাদের যে ডিউটির যে নিয়মকানুন সেগুলো সম্পর্কে জানি না। এটা আসলে আমাদের জন্য বড় সমস্যা। আপনি চাইলে আপনার সার্ভিস কোড আপনি নিতে পারেন, সার্ভিস কোড নিয়ে আপনি সেটা সম্পর্কে অবগত হতে পারেন, এটা খুব একটা কঠিন কিছু না। কিন্তু এটা নিয়ে যদি আমি এখন লাইভে কথা বলতে চাই, সেটা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো বেটার আমি এটা স্কিপ করি। আপনার একটু চেষ্টা করলে বা যাদের কাছে সার্ভিস কোড আছে তাদের সাথে আলাপ আলোচনা করলে আপনারা সার্ভিস কোডটা পেয়ে যাবেন। চাইলে আপনি জিএস সেকশন থেকেও নিতে পারেন, ডাটা এন্ট্রির সাথে আলাপ করে বা যে কোনোভাবে আপনি ম্যানেজ করতে পারেন, প্রত্যেকটা পিবিএসে আছে সেটা, সেটা নেওয়ার রাইটসও আপনার আছে। তো এটা নিয়ে খুব একটা সমস্যা নেই। শ্রদ্ধেয় সহকর্মী ভাই, যৌক্তিক কথা বলার জন্য ধন্যবাদ। শ্রদ্ধেয় সহকর্মী ভাই, কাল ডিউটি আছে তাই বিদায় নিতে হচ্ছে। আপনার ও আপনার সাথে যুক্ত সকলকে আল্লাহ নেখায় দান করুন। আচ্ছা, ধন্যবাদ নাইমুল ইসলাম। বর্তমান পরিস্থিতিতে কোনো কর্মচারী ছুটি চাইলে কর্তৃপক্ষ বলেন করোনার কারণে ছুটি হবে না, অথচ সেই কর্তৃপক্ষই আবার অফিস আদেশ করে আরবি সহ বিভিন্ন পণ্যগারে কাজের জন্য প্রেরণ করেন। বিষয়টি কতটা যুক্তি? এটা নিয়ে আমি একটু আগে কথা বলছি যে আসলে এটা কোনো যুক্তিকতার ভিতরে পড়ে না। করোনার ইস্যুতে আমি আপনার রেজওয়ানকে নিয়ে কথা বলছিলাম, যে
এটার ভিতরে তাকে সন্তান জন্ম দেওয়ার পরেও তাকে যেতে দেওয়া হলো না, মারা গেলো তাতেও যেতে দেওয়া হলো না, কিন্তু তারপরেও তাকে শতভাগ বিদ্যুতায়নের জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে। এটা কোনোভাবে উচিত না, এটা ঠিক করে নাই। এবং এটার জন্য আমরা নিজেরাই দিই, আমরা কোনো কথা বলি না। এই জন্য সহকর্মীরা চাইলে এটা নিয়ে কথা বলতে পারতো, যেটা বলে নাই। লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক 5 জন মারা গিয়েছে, তারা কি আর্থিক সহায়তা পাবে? আসলে আর্থিক সহায়তার ব্যাপারটা এটা পিবিএস এর উপর ডিপেন্ড করে। পিবিএস চাইলে কর্মীদের কাছ থেকে টাকা উঠায়া তারপরে এটা করতে পারে, সহযোগিতা করতে পারে। কিন্তু আরইবি থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন আছে বলে আমার জানা নেই যে লাইন ক্রু চুক্তিভিত্তিক যদি দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে তারা আর্থিক সহায়তা পাবে, এরকম কোনো কিছু আমার জানা নেই অন্তত। সকল কর্মচারীদের আত্মসম্মান নিয়ে কী করা যায়? আচ্ছা, আত্মসম্মানের যে বিষয়টা, এটা হচ্ছে নিজস্ব একটা বিষয়। আমি আমার আত্মসম্মান কীভাবে ধরে রাখবো সেটা হচ্ছে আমার বিষয়। তবে হ্যাঁ, কিছু ট্রিক্স আছে, কিছু বিষয় থাকে। যেমন আমি যদি করাপ্টেড হই, প্রথমেই আসে করাপশনের বিষয়। আমি যদি সুবিধা নিয়ে থাকি তাহলে অবশ্যই আমি আমার আত্মসম্মান ধরে রাখতে পারবো না। আমি মিটার নিয়ে কাজ করতেছি, আমি যদি জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে সিএমও চেয়ে থাকি যে স্যার অমুক মিটারটা একটু তাড়াতাড়ি লাগাই দিতে হবে, আপনি 5,000 টাকা খেয়ে বসে আছেন, আপনার জুনিয়র ওই মিটারটা তাড়াতাড়ি লাগাই দিতে হবে, তো অবশ্যই আপনার আত্মসম্মান আপনি ধরে রাখতে পারবেন না। জুনিয়র ইঞ্জিনিয়ারের কাছে যে আপনার ছোট হতে হবে, যে স্যার সিএমওটা একটু দিবেন, লাইনটা এটা লাগাই দিতাম, তো আপনি কীভাবে আপনার আত্মসম্মান ধরে রাখবেন? আপনি যদি ওই 5,000 টাকার লোকটা ছাড়তে পারেন, তখন আপনি হয়তো বা আত্মসম্মান নিয়ে থাকতে পারবেন। কিন্তু আপনাদের আসলে এটা হয় না, আপনারা এটা করে উঠতে পারেন না, যার কারণে সমস্যাটা হয় আর কি। তবে আমি চাবো আপনার আত্মসম্মান নিজেদের থেকে, করাপশন থেকে বের হয়ে আসলে অনেক কিছুই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন আপনি আপনার সঠিক যে বিষয়টা সেটা নিয়ে কথা বলতে পারবেন, অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন, অন্যায় অবিচার নিয়ে কথা বলতে পারবেন। আমার 3 তলা বাড়ির দরকার নাই। আপনি 30-40 বছরের একটা মানুষ, আপনাকে যদি এজিএম কম বলে যে তোমার লাথি দিয়ে ফেলাইয়া দিব, যদি জুনিয়র ইঞ্জিনিয়ার বলে তোমাকে চড়ানো উচিত, থাপড়ানো উচিত, তাহলে সেক্ষেত্রে আপনি আসলে বেঁচে থাকার দরকার নাই তো আপনার। 30-40 বছরের একটা মানুষ আপনাকে এই কথা কেন শুনবে না? সেটা তো প্রয়োজন নেই, তাই না? তো আপনার আত্মসম্মান ধরে রাখতে গেলে আগে আপনাকে নিজেকে সৎ হইতে হবে, আপনার দিক থেকে আপনার সঠিক হতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। তাহলে আপনি হয়তো বা আত্মসম্মান ধরে রাখতে পারবেন। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আরইবি সাপ্তাহিক ছুটির নির্দেশনা দিলেও সমিতি কিন্তু বিভিন্ন অজুহাতে ছুটি দিচ্ছে না। সমিতি বিভিন্ন অজুহাতে দিচ্ছে না, ব্যাপারটা ভুল। এটা আসলে আপনারা আদায় করতে পারতেছেন না, এটা হচ্ছে মূল সমস্যা। আপনারা ছুটি পাচ্ছেন না, ছুটি দিচ্ছে না, এটা নিয়ে কেন কথা বলতেছেন না? এটা নিয়ে কেন কাজ করতেছেন না? আপনারা যদি আপনার লাইনম্যানরা মিলে যদি কথা বলেন, আপনার পিবিএসে, প্রত্যেকটা পিবিএসে প্রায় 100, 150, 200 লাইনম্যান থাকে। ছোটো পিবিএসগুলোতে হয়তো 100, 200 থাকে, বড়ো পিবিএসগুলোতে বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনারা তো এটা নিয়ে কথা বলতেই পারেন যে আমাদেরকে সাপ্তাহিক ছুটি কেন দেওয়া হচ্ছে না, যেখানে কাগজে কলমে বলাই আছে যে সাপ্তাহিক ছুটি দেওয়ার কথা, সেটা হচ্ছে না। আপনি অপ্রিয় সত্য আপনি দেখে থাকবেন যে আপনার সাথে যারা কর্মরত আছে এখানেও করাপশনের ব্যাপারটা চলে আসে, যেহেতু আপনি অন্যায়ের বিপরীতে কথা বলবেন। আপনি যদি করাপ্টেড হন, আপনি অন্যায়ের বিপরীতে কথা বলতে পারবেন না, আপনার দাবিটা আপনি কখনো আদায় করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনার আগে আপনার দিক থেকে সঠিক হতে হবে যে আমি আমার দিক থেকে যেটা করতেছি সেটা ঠিক কিনা। আপনি আজকে সাপ্তাহিক ছুটি নিয়ে ঝামেলা করবেন, সাপ্তাহিক ছুটি চাবেন, পরের দিন আবার আপনি নিয়ম ভেঙে সিএমও নিয়ে দৌড় দিবেন। আপনার সাপ্তাহিক ছুটির দিন অনেক লাইনম্যান আছে, আমি নিজে দেখছি, সাপ্তাহিক ছুটির দিনে সে মিটার লাগাইতে যাচ্ছে, একজন ইলেকট্রিশিয়ানের রিকোয়েস্ট, মিটার লাগাইতে যাচ্ছে, সেখান থেকে তার 5,000 টাকা আসতেছে বা 1,000 টাকা আসতেছে, সে ফাইন্যান্সিয়ালি লাভবান হচ্ছে, এজন্য সে সাপ্তাহিক ছুটির দিনই করতেছে না। তো আজকে যদি আমি দেখি যে আপনি টাকার জন্য মিটার লাগাইতে যাচ্ছেন, আমি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার হই, আমি যদি দেখি যে আপনি আজকে টাকার জন্য মিটার লাগাইতে যাচ্ছেন, তাহলে আমি পরবর্তী সপ্তাহে আপনাকে কেন ছুটি দিব? আমি আপনাকে ছুটি দিচ্ছি রেস্টের জন্য, মিটার লাগানোর জন্য দেইনি। আপনি যদি এটা থেকে দূরে আসতে পারেন যে ভাই আজকে তো আমার ছুটি, আমি আজকে করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, তখন জুনিয়র ইঞ্জিনিয়ার আপনাকে ওইটার ব্যাপারে বলতে পারবে না, রিকোয়েস্ট কেন, অর্ডারও করতে পারবে না। বিষয়টা এমন, আগে নিজেদের দিক থেকে ঠিক হতে হবে। আপনি যদি সাপ্তাহিক ছুটি চান, সেদিন আপনি কোনো কাজ করতে পারবেন না, ওই 5,000 টাকার লোকটা আপনার ছাড়তে হবে আগে। তারপরে আপনার সবাইকে একত্রিত করে কথা বলতে হবে আপনার পিবিএস ভিত্তিকভাবে, বা আপনি ফুল কমিউনিটি নিয়ে কথা বলতে পারেন। প্রত্যেকটা পিবিএসে একই দিনে আপনারা আলাপ আলোচনা করতে পারেন সাপ্তাহিক ছুটি কেন দেওয়া হচ্ছে না, আমাদের সাপ্তাহিক ছুটি দিতে হবে। আবুল বাশার বলতেছেন, আমি আশা করব আপনি লাইভে আসার পূর্বে আমাদের মেসেজ দিন স্যার। আসলে সরি আবুল বাশার, এইভাবে তো মেসেজ দেওয়ার সুযোগ থাকে না। আর আসলে কখন ফ্রি থাকি, কখন সুযোগ থাকে সেটাও বলা কঠিন। আমার লাইভে আসার কথা ছিল 25 তারিখে, কিন্তু 25 তারিখে আমার একটা প্রোগ্রাম থাকার কারণে আসলে আমার 25 তারিখে হয়তো বা আসা হবে না, এই জন্য আজকে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য।
কয়েকদিন আগে এক লাইনম্যান বড় ভাইকে লাইভে দেখলাম জিএমকে নিয়ে নাচের কারণে ওনাকে সাসপেন্ড করা হয়। এটা কি এত বড় অপরাধ? আসলে আপনি যৌক্তিকভাবে বা ন্যায়গতভাবে যদি কথা বলে থাকেন সেক্ষেত্রে এগুলো আর কোনো বিষয় না, কিন্তু আপনি যদি অযৌক্তিকভাবে বলেন তাহলে অবশ্যই সেটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে, কারণ এটা আপনার পিবিএস এর শৃঙ্খলা নষ্ট করে। আপনি একজন জিএমকে নিয়ে কথা বলবেন বা যাকে নিয়ে কথা বলেন না কেন, অবশ্যই সেটা শৃঙ্খলা নষ্ট করে। আপনি যৌক্তিকভাবে কথা বলতে পারেন, বিভিন্ন বিষয় উপস্থাপন করতে পারেন, আলোচনা করতে পারেন, সমালোচনাও করতে পারেন, সেটাও সমস্যা না, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে বিষয়টা। এখন কেউ যদি ছোট একটা অপরাধ করে থাকে তাকে নিয়ে যদি আপনি নাচ করেন বা সেটা নিয়ে কথা বলেন, তাহলে সেক্ষেত্রে সেটা তো আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন, এটা স্বাভাবিক, শৃঙ্খলা ভঙ্গের দেয়। কিন্তু যৌক্তিকভাবে কথা বললে এটা সমস্যা হয় বলে আমার মনে হয় না। আসলে আমি কাউকে ছোট করার জন্য বলছি না। লাইনম্যানগণ টেকনিক্যাল পার্সন, কর্মক্ষেত্রে সব কাজে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, বিধায় তাদের বেতন গ্রেড বেশি, বিধায় পূর্বে থেকে গ্রেড অনুযায়ী স্যালারি পেত। লাইনম্যানরা ট্রেড ইউনিয়ন করতে চায়, আন্দোলন করে 2016 সালে পে স্কেলের দাবি আদায় করেছে, যার কারণে রাগের বশবর্তী হয়ে লাইনম্যানদের বেতন বৃদ্ধি করেছে 50%, অন্যান্যদের দিয়েছে 100%। পিয়াল ভাই, এটা আসলে আপনার ভুল তথ্য। পল্লী বিদ্যুতের কেউই শতভাগ পায়নি। শতভাগ আহ, শতভাগের আওতায় কেউই আসেনি, অথবা গ্রেড ভেদে বা পদবি ভেদে বিভিন্ন হয়েছে আর কি, বিভিন্ন বিষয়ে এসে দাঁড়াইছে, যেভাবে বৃদ্ধিটা করা হয়েছে আর কি। তো আপনার গ্রেড যাদের লাইনম্যানদের তো গ্রেড চেঞ্জ হয় খুব দ্রুত, যেটা সিকিউরিটি অফিস পিয়ন এদের হয় না। তো এই জন্য আর কি এই সমস্যাটা হচ্ছে। আর সেই সময়টাতে যদি আপনাদের শতভাগ এবং সিকিউরিটি অমুক তমুক সবাইকে যদি শতভাগই দেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে আপনার গ্রেডটা বেড়ে বেড়ে আপনার বেতনটা কোথায় যে ঠিক আপনি সেটা একটু চিন্তা করেন। সব কিছুর একটা ব্যাপার আছে, তবে হ্যাঁ, যেটা করা হচ্ছে সেটা যে একেবারে সঠিক বিষয়টা তেমন না। আর আপনাদের বেতনের বিষয়টা নিয়ে আসলে আমি খুব একটা জানি না। বারবার বলছি আমি বিষয়টা, যে আমি আসলে অ্যাডমিনিস্ট্রেশনে আছি, তো যার কারণে আমি খুব একটা ভালো জানি না আপনাদের বেতনের বিষয়টা নিয়ে। তবে আমি চেষ্টা করব আপনাদের ব্যাপারটা নিয়ে একটু জানার জন্য, জেনে হয়তো আমি পরবর্তী কোনো লাইভে অথবা পোস্টের মাধ্যমে হয়তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করতে পারবো বলে আমি আশা রাখতেছি। আর আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনারা পেজে স্পেসিফিক কোনো তথ্য থাকলে দিতে পারেন, সেগুলো নিয়ে আমরা আমাদের টিম সম্পূর্ণ সবাই মিলে কাজ করতে পারবো আর কি, ইনশাল্লাহ। সকলেই নিজ নিজ অধিকার আদায়ের জন্য একতাই বড় শক্তি, আর যা আমাদের নেই। জি, এটা আমাদের সমস্যা, আমাদের নেই। আহ, আমাদের বৃষ্টির সময় চলে যাচ্ছে, কিন্তু রেইনকোট এখনো পাইনি। 2015-20 সালে পেয়েছিলাম। জি, এটা বিভিন্ন পিবিএসই হচ্ছে, রেইনকোট, ছাতা, তারপরে আপনার জুতা, ব্যাগ, এগুলো অনেক কিছু দেওয়া হচ্ছে না। হয়তোবা করোনাকালীন সমস্যার কারণে অনেক পিবিএসে ঝামেলা হচ্ছে, দিতে পারতেছে না সঠিক সময়ে। অনেক পিবিএসের জিএস ডিপার্টমেন্টের যারা আছে, আমার অনেক জিএস ভাই আছে যাদের নিজেদের প্রবলেমের কারণে, সমস্যার কারণে দিতে পারে না। এটা আসলে উচিত না, এটা সম্পর্কে একটু সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। আমি আমার পিবিএস এর সব জিএস ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা এটার ব্যাপারে একটু সতর্ক হবেন, হয়ে যার যেটা প্রাপ্য সেটা সঠিক সময় দেওয়ার চেষ্টা করবেন। 10টি লাঠি একসাথে ভাঙা যায় না, আমরা সকলেই জানি, তবুও আমরা একসাথে চলতে পারি না। যে থ্যাংক ইউ। সার্ভিস কোড নিতে চাইলে নানা অজুহাতে সেটা দেয় না, পেজে যদি শেয়ার করেন তাহলে ভালো হয় স্যার। আচ্ছা, অ্যাকচুয়ালি সার্ভিস কোডের যে বিষয়টা, সার্ভিস কোড তো পিডিএফ ফরম্যাটে হয়। পিডিএফ ফরম্যাট আমি পেজে আসলে ওইভাবে পিডিএফ ফাইল দেওয়া যায় না, শেয়ার করা যায় না, যার কারণে এটা দেওয়া খুব কঠিন হয়ে যাবে। তবে আমি চেষ্টা করব অন্য কোনো মাধ্যমে যদি দেওয়া সম্ভব হয়, আমি সেটা আপনাদের হাত পর্যন্ত, আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সকলেই নিজের ক্ষুদ্র স্বার্থে ডুবে থাকি, তাই আমাদের সঠিক অধিকার কি আমরা জানি না। জি, সঠিক। এখানে দেখা যাচ্ছে কিছু লাইনম্যান টাকা পেলে সকাল সন্ধ্যা নেই সে কাজ করে যাচ্ছে, এমনকি নাইট করেও সাইডে যায়, আবার এসে শিফট ডিউটি করে। তাহলে তো জুনিয়র ইঞ্জিনিয়ার, এজিএম, ওএনডিএম বা অন্যান্য অফিসার, তাকে দিয়ে যে কোনো কাজ করাবেই, সে তো দুর্নীতিবাজ। আর এই সমস্ত লাইনম্যানদের প্রতিহত করতে হবে। আসলে আপনি এই সমস্ত লাইনম্যানদেরকে প্রতিহত করতে গেলে আহ, নিজেই সমস্যায় পড়বেন, কারণ তাদের সাথে অফিসারদের সম্পর্ক একটু ভালো থাকে, লেনদেনের একটা বিষয় থাকে। লাইনম্যান যদি একটা সিএম, 5টা সিএমও নিয়ে যদি 2500 টাকা আর্ন করতে পারে, সেখান থেকে 1000 টাকা জুনিয়র ইঞ্জিনিয়ারকে দিচ্ছে, এজিএম কমও হয়তো বা কিছুটা সুবিধা পাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি তার বিপরীতে কথা বলেন, সেক্ষেত্রে আপনি পড়বেন অফিসারদের রোষানলে। এটা হচ্ছে সমস্যা। তবে আপনি যদি বিদেশে যদি একজন থেকে থাকে, তাকে আপনারা আলাপ আলোচনা করতে পারেন, মোটিভেট করতে পারেন, বুঝাতে পারেন যে ভাই আপনার জন্য সবাই সমস্যার শিকার হচ্ছে বা এটা করা উচিত না।
সেক্ষেত্রে হয়তো বা আপনারা উপকৃত হতে পারেন। তাছাড়া যে খুব একটা উপকৃত হবেন সেটা আমি মনে করি না। আমার মনে হয় না যে খুব একটা উপকৃত হতে পারবেন। আর যদি ১ জন ২ জন থাকে তাকে হয়তোবা আপনার যদি ১০ জন লাইনম্যান থাকে সেখান থেকে যদি ২ জন এমন হয়, সবাই তো এমন হয় না। তবে কিছু, কিছু থাকে। প্রত্যেকটা জোনালে সাব জোনালে ২-১ জন থাকে এমন। তো তাদেরকে হয়তোবা ওই ৮ জন নিয়ে তার সাথে আলাপ করতে পারেন। যে ভাই এভাবে চলা যাবে না, এটা করা যাবে না, এভাবে না করে এভাবে চলো। বুঝায় যদি কাজ না হয় সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখতে পারে, তাকে তার মতো চলতে দিতে পারে। এছাড়া মানে নিজেরা যতটুকু পারা যায় নিজেদের দিক থেকে স্ট্রং থাকে। যে অন্যায় করতেছে তাকে আপনি বড়জোর বুঝাতে পারেন। এর বেশি তো কিছু করা সম্ভব হয় না। তবে যারা সঠিক পথে আছে তাদেরকে একসাথে নিয়ে চলেন আর তাদেরকে একঘরে করে ফেলেন। তারা একঘরে হয়ে থাকুক, তাদের সমস্যায় যাওয়ারও দরকার নেই। আমি যেটা মনে করি তাদের ব্যাপারে কথাও বলার দরকার নাই। সে ক্ষতিগ্রস্ত হলো নাকি ভালো হলো সেটা তার ব্যাপার। তবে এটা মনে রাখবেন আপনারা যে যে লাইনম্যান যত বেশি সুবিধা নিচ্ছেন সে তত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদি কোনো কাজের বিষয় আসে অবশ্যই আপনাকে আগে ডাকবে, যদি কোনো ক্ষতির বিষয় আসে সেটা তো আপনাকে আগে ডাকবে। তো সেক্ষেত্রে এটা থেকে দূরে আসাই শ্রেয়। আমি পরামর্শ দিব যে এটা থেকে আপনারা সরে আসবেন, এসে সঠিক পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন। আমাদের সকলের ঐক্যমতের কাছে সকল অপশক্তি মূল্যহীন। হুম, আচ্ছা আমরা ১ ঘন্টা ৪১ মিনিট হয়ে গেছে। আমার লাইভ করার চিন্তা ভাবনা ছিল ১ ঘন্টা। তবে আসলে ভালো লাগলো যে আপনারা অনেকেই আমার সাথে যুক্ত ছিলেন। রাতও অনেক হয়ে গেছে, সকলের সকালে অফিসও আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের লাইভটা শেষ করতে চাচ্ছি আজকের মতো। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আর একত্রিত হয়ে চলার চেষ্টা করবেন। আপনার ভাইয়ের যে সমস্যা, আপনার সহকর্মীর যে সমস্যা, সে অন্যায় যেগুলা, অন্যায়ের বিপরীতে সবসময় শক্ত অবস্থানে থাকবেন। অন্যায় অবিচার আমরা মেনে নিব না। আমরা শ্রম বিক্রি করতে আসছি, শ্রম দিতে আসছি, আমরা শ্রম দিব, শ্রম বিক্রি করব। কিন্তু কোনো অন্যায় ইনস্ট্রাকশন, অন্যায় কথা বা অন্যায় শাসন যেগুলো আছে সেগুলো আমরা কখনো মেনে নিব না। এরকম মানসিকতা তৈরি করেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে করাপশন থেকে ফিরে আসা। আমাদের কাছে বিভিন্ন লাইনম্যানের তথ্য আসে। আমি যদি গ্রাহকের তথ্য রাখতে পারি অবশ্যই আমার কাছে লাইনম্যানের তথ্য আছে। আমি যদি আরবির তথ্য পাই এতটুকু আপনারা বুঝেন যে আমি লাইনম্যানের তথ্য রাখি। তো আমি চাই না যে আপনারা একটু ক্ষতিগ্রস্ত হন। আরবি নিয়ে কথা বললে আরবির কিছু হচ্ছে না, আরবির কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি যদি আজকে আপনাকে নিয়ে কথা বলি আপনি ক্ষতিগ্রস্ত হবেন, অবশ্যই হবেন। তো আশা করবো আপনারা এগুলো থেকে ফিরে আসবেন। আমরা যদি এগুলো নিয়ে লেখালেখি করি আমি চাই না যে আপনারা ক্ষতিগ্রস্ত হন। তো আপনারা করাপশন থেকে ফিরে আসেন, এসে সবাই একত্রিত হন। আন্দোলনের জন্য না, আবারও বলতেছি, আমার আন্দোলন আমাদের পরিকল্পনা না, আন্দোলন আমাদের ইচ্ছা না। আমরা চাই না আন্দোলন হোক, আন্দোলন করতে। তবে অন্যায় অবিচার যেগুলো আছে সেগুলো আমরা মানব না। আমরা অন্যায়ের বিপরীতে থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব, সঠিকভাবে চলব। তো আজকের মতো আমি আমার লাইভ শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, সাবধানে কাজ করবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।